সালাম গুড আলাইকুম। ইভিনিং। ভাই শুরু করেন। হ্যাঁ হ্যাঁ ভাই, ওকে, সমস্যা নেই ভাই, বলেন। হ্যাঁ, না, আপনি বলেন, আপনি বলেন। আচ্ছা, ঠিক আছে ভাই। তো গুড ইভিনিং সবাইকে সবাইকে এসএসসি বিসিএস প্রিলি ফুল কোর্স প্রোগ্রামের বাংলাদেশ বিষয়গুলি লেকচার 4-এ স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা চ্যাট বক্সে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের ক্লাসটি শুরু হতে যাচ্ছে। আর ক্লাসটিতে আপনাদের সাথে থাকছেন শ্রদ্ধেয় সাজু ভাইয়া এবং দুলাল আহমেদ ভাইয়া। তো ভাইয়াদের সাথে কনভারসেশন করার জন্য এজ ওয়েল আপনারা যেমনটা করেন, চ্যাট বক্সটা ইউজ করবেন। আর টপিক সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে সেটা শুধুমাত্র কিউএনএ তে করবেন। আর এছাড়া যদি উত্তরণ সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে চেষ্টা করবেন ক্লাসের শেষের দিকে চ্যাট বক্সে করার জন্য। ধন্যবাদ, একটু অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। সালাম আলাইকুম। আমার ভয়েস যদি লাউডলি শুনতে পান এবং স্লাইড যদি ক্লিয়ারলি দেখা যায় তাহলে চ্যাট বক্সে ওয়াই লিখেন, আমরা ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আর একটা মিনিট দেখি, আমরা কথা বলি। হ্যাঁ, আর একটা মিনিট দেখি, আমরা একটা মিনিট পরে ক্লাসটা মানে মেইন ক্লাসে চলে যাবো ইনশাল্লাহ। হুম। আচ্ছা, তো মাহফুজ, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি আপনি কেমন আছেন? আশা করি সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা। তো সুস্থতা অনেক বড় একটা নিয়ামত আল্লাহ তালার। তো আমরা চেষ্টা করব সবসময় আল্লাহর কাছে দোয়া করে যাতে আল্লাহ তালা সুস্থতা দান করে আর কি। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো আজকের পড়ালেখা শুরু করার আগে একটু আহ সাদিয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, আজকে পড়ালেখাটা শুরু করার আগে আমরা একটু দেখে নিই আজকে টপিকটা কি কি। হ্যাঁ। তো এর আগের দিন আমরা বলেছিলাম যে আসলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ইম্পর্টেন্সটা কি, তাই না? সবার মোটামুটি মনে আছে। সো আজকে সেই ইম্পর্টেন্ট ক্লাসগুলোর আরেকটা। আজকে টোটাল মুক্তিযুদ্ধটা আমরা কাভার করব। ঠিক আছে, টোটাল 1971 সাল মুক্তিযুদ্ধ বলতে টোটাল 1971 সালটা কাভার করবো, 1971 মোটামুটি কাভার করব আজকে। তো আজকে যেভাবে আমি পড়াবো সেটা টোটালি প্রিলি ডিপেন্ডেন্ট। আমরা রিটেনে কিন্তু আরেকটু ইলাবোরেটলি শিখাই, তো রিটেনে যেহেতু ইলাবোরেটলি শিখাই সেটা প্রিলির সাথে লাগবে না, সো ওইভাবে আমরা পড়বো না। প্রিলির জন্য যা লাগবে আমরা ততটুকুই পড়বো ইনশাল্লাহ। তো 1971-এ প্রথমে শুরু হয় অসহযোগ আন্দোলন, তারপরে 7ই মার্চের ভাষণ, মাঝখানে দু একটা ছোট ছোট ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আমরা দেখবো। তারপর স্বাধীনতার ঘোষণা, তারপর মুজিবনগর সরকার, এরপর মুক্তিযুদ্ধের রণকৌশল। এখানে আবার একটা রয়েছে অপারেশন জ্যাকপট, ঠিক আছে, এটা মিস হয়ে গেছে। অপারেশন জ্যাকপটটা একটু দেখবো। মুক্তিযুদ্ধের বৃহৎ শক্তিবর্গের ভূমিকা, পাক বাহিনীর আত্মসমর্পণ। আপনারা মোটামুটি এগুলো টপিকগুলো সম্পর্কে মোটামুটি সবাই জানেন। এখন আমরা এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই ধরনের জিনিসগুলো জাস্ট একটু অ্যানালাইসিস করবো। আচ্ছা। আর এরপরে কি রয়েছে, বীরত্ব সূচক খেতাব, তারপরে সাহিত্য এবং চলচ্চিত্র। এই পার্টটুকু লাস্ট, মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য এবং চলচ্চিত্র, এই পার্টটুকু আপনাদের বাংলার বিষয়। হ্যাঁ, বাংলাতে এটা কভার করা হবে। বাংলাতে আপনাকে যখন সাহিত্য পড়ানো হবে ওই সাহিত্যের মধ্যে আপনারা মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য এবং চলচ্চিত্রটা ওখানে পড়বেন। হ্যাঁ। তো এইটা বাংলাতে কভার করানো হবে, জাস্ট এই একটা পার্ট বাদ দিয়ে বাকি সবগুলো আজকে ইনশাল্লাহ কভার করে ফেলবো আমরা, ঠিক আছে? সো আমি আবার আগের মতোই একটু প্রশ্ন অ্যানালাইসিস করি। সব সময় আপনারা একটু প্রশ্ন অ্যানালাইসিস করবেন। প্রশ্ন অ্যানালাইসিস করলে একটা ধারণা পাবেন যে আসলে এখানে কি পড়তে হবে বা কোন ধরনের জিনিসগুলো আগে পড়তে হবে। হ্যাঁ। তো আমরা দেখি, প্রশ্নে চলে যাই লাস্টে। হ্যাঁ। আচ্ছা, একজন জিজ্ঞাসা করতেছে, থ্যাংক ইউ সিয়াম। তো বেসিক ভিউ এর বাংলাদেশ আন্তর্জাতিক সম্পর্ক বইটা কেমন হবে বলতে পারবেন? আচ্ছা, আসলে আমি বলতে পারবো না, কারণটা হচ্ছে আসলে আমি বইটা পড়ি নাই, ঠিক আছে? সো আপনি পড়ে যদি ভালো মনে করেন, কারণ হচ্ছে সেই ম্যাচুরিটিটা এখন মোটামুটি সবার আসছে, তাহলে সেটা কিনে নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা। তো যাই হোক, তা আমরা লাস্ট দিকে একটু প্রশ্নের দিকে চলে যাই। প্রশ্নের দিকে সলভ করলে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবো। আসেন আমরা একটু প্রশ্ন পড়ি। এইটা এইটা হচ্ছে আমাদের প্রশ্নের শুরু। হুম। তো আমরা একটু দেখি, মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? ঢাকাটা খুব ইম্পর্টেন্ট। ঢাকা 2, এটা মনে রাখবেন যে ঢা কয়েকারে কা। ঢাকা লিখতে দুইটা ওয়ার্ড লাগে, এই জন্য দুই, এভাবে মনে রাখতাম। হ্যাঁ, ঢাকা, ঢাকা 2 নম্বর সেক্টরে, ঠিক আছে? আচ্ছা, তার মানে যেহেতু সেক্টর নিয়ে প্রশ্ন আসছে, তার মানে আমার সেক্টর গুলা কোন জেলাগুলো কোন সেক্টর আন্ডারে সেটা আমাদের লাগবে। এখন আমাদের তো 64 জেলা তখন ছিল না। সো তখন ইম্পর্টেন্ট জেলাগুলো, যেমন ধরেন ইম্পর্টেন্ট জেলাগুলো বলতে কি বোঝায়? গোপালগঞ্জ। গোপালগঞ্জ, কারণ বঙ্গবন্ধু যেহেতু বঙ্গবন্ধু গোপালগঞ্জের সন্তান, সেক্ষেত্রে গোপালগঞ্জ আসতে পারে। তারপর হচ্ছে ফরিদপুর, সিলেট,
বা সিলেট মানে বিভাগীয় শহরগুলো যেগুলো, হ্যাঁ, অথবা মুক্তিযুদ্ধের যে বড় বড় ইভেন্ট, যে বড় বড় ইভেন্ট ঘটেছে বা ঘটনা ঘটেছে বা রিনাউন ঘটনা, সেই সেক্টর গুলো আমাদের লাগবে। তার মানে আমার সেক্টর শিখতে হবে। সেক্টর সেক্টর যদি শিখেন, সেক্টরের সাথে চলে আসবে হচ্ছে সেক্টর কমান্ডার। হ্যাঁ, সেক্টর কমান্ডার। আচ্ছা, এটা আমরা দেখবো ইনশাল্লাহ। আমরা আগে একটু কোশ্চেন অ্যানালাইসিস করে দেখি, হ্যাঁ। আচ্ছা, জয় বাংলা কি জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন নেয়? আচ্ছা, জয় বাংলাকে, হ্যাঁ, জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায়, এইটা ডেট আসলে এটা মুখস্থ করার জিনিস। এইটা হচ্ছে 2রা মার্চ 2022, হ্যাঁ, 2রা মার্চ 2022, এটা মনে রাখবেন। বঙ্গবন্ধুকে এই 2রা মার্চে একটা উপাধি দেওয়া হয়েছিল। এটা আমরা পরে শিখবো, হ্যাঁ, এটা মনে রাখবেন। এটা সব 45 বিসিএস এর কোশ্চেন। গণহত্যা জাদুঘর এটা কোথায়? গণহত্যা জাদুঘর এটা কোথায় বলতে পারবেন? বলেন তো এটা কোথায়? 45 বিসিএস এর একটা কোশ্চেন। খুলনাতে, রাইট। এই তো অনেকে জানে, আরে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা অনেক কিছু জানেন। খুলনাতে। যে কোনো জাদুঘর আসলে ঢাকায় হয়, হ্যাঁ। তো এইটা একটু জাস্ট আপনাদেরকে ট্রিকি কোয়েশ্চেন, এই জন্য এটা খুলনাই। এটা একটু শিখে রাখবেন, গণহত্যা জাদুঘর। ঠিক আছে। আচ্ছা, এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম। জাতির পিতা কবে এই ঘোষণা দান করেন? তো এইটা আসলে মানে সবারই পারা উচিত। এটা 7 মার্চ 1971 সাল। হুম। এটা আলাদাভাবে মনে রাখার কিছু নাই। ঠিক আছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম, বীর বিক্রম উপাধি দেওয়া হয়? বীর বিক্রম, বীরুত্তম। তার মানে আমাদের উপাধি লাগবে, এই যে বললাম উপাধি আমরা শিখবো। সো উপাধি লাগবে। তো বীর বিক্রম দেওয়া হয় হচ্ছে 175 জনকে, আমরা এটা শিখবো। ঠিক আছে। বীরশ্রেষ্ঠ, বীরুত্তম, বীর বিক্রম, ঠিক আছে, বীর প্রতীক। তো এটা আমরা শিখবো 175 জনকে, ক্লিয়ার। আচ্ছা, পরে আবার এটা চেঞ্জ করা হয়। ঠিক আছে, কারো কারোটা বাতিল করে দেওয়া হয়, রাইট, হ্যাঁ। তো ওইটা আমরা সবই দেখবো। মুক্তিযুদ্ধ সরকারের ত্রাণ ও পুনর্বাসন, দেখেন, ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী হচ্ছেন H.M. কামারুজ্জামান। কামরুজ্জামান মনে হয় না, কামারুজ্জামান সম্ভবত, কামারু, আচ্ছা, এটা দেখেন না, আমার যতটুকু মনে হয় কামারু, ময়াকার আছে সম্ভবত, হ্যাঁ, ময়াকার একটা থাকার কথা। কারণ ওনার নামটা কামারুজ্জামান সম্ভবত, আমার যতটুকু মনে পড়ে, ক্লিয়ার। তো এগুলো ভুল করবেন না, কামারুজ্জামান, এখানে ভুল লিখছে, কামরুজ্জামান না, কামারুজ্জামান। সো এইটা হয়তোবা দেখবেন যে প্রিলিতে কোনো ইম্পর্টেন্সই শো করবে না, কিন্তু ভাইভাতে এটা শো করবে, কারণ ভাইভাতে আপনাদেরকে এসব নাম লিখতে দেয়, হ্যাঁ। সো এই নামগুলো শিখবেন, কামারুজ্জামান, ঠিক আছে। মুজিবুর রহমান, শেখ মুজিবুর, ঠিক আছে, মুজিবর না, হ্যাঁ, আমরা বলি মুজিবর, মুজিবুর, ঠিক আছে। সো তাহলে আমাদের মন্ত্রী যেহেতু আসছে, তার মানে আমাদের মন্ত্রিসভা নিয়ে পড়তে হবে। তাজউদ্দিন আহমেদের যে মন্ত্রিসভা ছিল, আমার যে অস্থায়ী সরকার, অস্থায়ী সরকার না, যেটা আমার প্রথম সরকার গঠিত হয়েছিল, সেটার মন্ত্রিসভা নিয়ে আমাদের তাহলে আলোচনা করতে হবে, যে তাজউদ্দিন আহমেদ কি ছিলেন, নজরুল ইসলাম কি ছিলেন, মনসুর আলী কি ছিলেন। আচ্ছা, বুঝা যাচ্ছে তো। এখন মুজিবনগর সরকারের অর্থনৈতিক বিষয়ক, আচ্ছা, তার মানে দেখেন, অর্থনীতি বিষয়ক পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? সো তার মানে আমার পুরো মন্ত্রিসভাটা নিয়েই আলোচনা করতে হবে, 43তম বিসিএস আসছে। তার মানে সরকার আমাকে পড়তে হবে, অবশ্যই সরকার, মুজিবনগর সরকার নিয়ে আমাকে খুব ইম্পর্টেন্স দিতে হবে। সেটা কি? অর্থনীতি বিষয়ক, দেখেন, এটা তাজউদ্দিন আহমেদ হবে। মনসুর ছিলেন অর্থমন্ত্রী, অর্থমন্ত্রী, ঠিক আছে। আর অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগ, এখানে কিন্তু অর্থ কথাটা লেখা আছে, কিন্তু অর্থনীতি। আর অর্থমন্ত্রী, অর্থমন্ত্রী কি করে? শুধুমাত্র টাকা ছাড় দেয়, টাকা কোথায় কিভাবে বাজেট অ্যালোকেট করে, ঠিক আছে। কিন্তু এই অর্থনীতি বিষয়ক এবং পরিকল্পনা বিভাগের দায়িত্ব ছিল হচ্ছে তাজউদ্দিন আহমেদ। তো এটা ভুল করা যাবে না। দেখবেন যে অর্থমন্ত্রী আমরা এম মনসুর আলী পড়েছি, তো এইখানে দেখবেন যে অনেকে যেটা করবে এম মনসুর আলী দাগাবে, কিন্তু এম মনসুর আলী হবে না, কিন্তু, হ্যাঁ, এটা হবে না। তাজউদ্দিন আহমেদ, এগুলো ট্রিকি কোয়েশ্চেন, হ্যাঁ, এগুলো একদম ট্রিকি কোয়েশ্চেন, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ল্যান্স নাইট নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? আচ্ছা, এখানে আপনারা যখন বলবেন তখন বীরশ্রেষ্ঠ বলবেন, ঠিক আছে। বীরশ্রেষ্ঠ ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে, হ্যাঁ, আপনি বলবেন মুন্সি ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রব, এভাবে হবে না, বা নূর মোহাম্মদ শেখ, এটা বলতে হবে না, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ, এভাবে বলতে হবে, ঠিক আছে। তার মানে বীরশ্রেষ্ঠরা কোথায় যুদ্ধ করেছে বা কোন সেক্টরে যুদ্ধ করেছে সেটা আমাদের মোটামুটি লাগবে। এটা 8 নম্বর সেক্টরে, 8 নম্বর সেক্টরে 1971 সালের কনসার্ট ফর বাংলাদেশ। তার মানে কনসার্ট ফর বাংলাদেশ, এইটা যে হচ্ছে, হুম তো এখানে দুইজনের নাম আসে, এই দুইজনের নাম আপনারা জানেন। তার মানে এই কনসার্ট ফর বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশের
বাহিরে বাংলাদেশের এই মুক্তিযুদ্ধ নিয়ে আসলে সচেতনতার একটা বা গণ সচেতনতার জন্য সচেতনতা 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 এবং অর্থ, মানে অর্থ দিয়ে সাহায্য করা, দুইটা বিষয়ের জন্য অনেকগুলো হচ্ছে আপনার ইনস্টিটিউট কাজ করেছে। এই তো তার মধ্যে দ্য কনসার্ট অফ ফর বাংলাদেশ, এটা একটা প্রতিষ্ঠান, এটা কিন্তু আয়োজন করেছে বা ব্যক্তি আয়োজন করেছে। তো আমাদের ওই জিনিসগুলো শিখতে হবে, ঠিক আছে? তো এটা কোথায় অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে আপনার নিউ ইয়র্কে, তাই না? নিজের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র? আচ্ছা, মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র এটা বলেছিলাম যে এটা বাংলাতে কভার করা হবে, ঠিক আছে? বাংলাতে পড়ানো হবে। সো আমি এটা একটু তারপরে দাগায় দিই। এটা আপনারা একটু মুখস্থ রাখবেন, হুলিয়া এটা আজকের পড়ানো, এটা দেওয়া হয়েছে যাতে জাস্ট আপনাদের বারবার দেখে 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 আপনাদের মোটামুটি একটা আইডিয়া হয় বা মনে থাকে আর কি, হ্যাঁ। আচ্ছা, এরপর 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি? পত্রিকার নাম হচ্ছে জয় বাংলা। জয় বাংলা, এটা মনে রাখবেন, এটা খুব সহজ। ঠিক আছে, মুজিবনগর সরকার একটা পত্রিকা প্রকাশন করতো, এটা জয় বাংলা পত্রিকা। এটাও হচ্ছে আপনার বাহিরে আমাদের সচেতনতা তৈরি করার জন্য বা গণ সচেতনতা এরাজ করার জন্য বা বাংলাদেশের এই মুক্তিযুদ্ধ সম্পর্কে মানুষকে জানানোর জন্য, ঠিক আছে? কে বীর শ্রেষ্ঠ নন? এটা খুবই সহজ। তার মানে বীর শ্রেষ্ঠ আমাদের যে সাতজন, সাতজনের নাম মুখস্থ করতে হবে, ঠিক আছে? কারণ এটা আসছে অ্যাকচুয়ালি সময় বিসিএস, ঠিক আছে? আচ্ছা, মুন্সি আব্দুর রহিম, এই নামে কেউ বীর শ্রেষ্ঠ নাই, এটা মনে রাখবেন। পাকিস্তান কবে বাংলাদেশকে একটি স্বাধীন বা একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? তার মানে পাকিস্তান এর স্বীকৃতির এই সালটা এই ডেটটা আসছে। সো তার মানে আমাদের স্বীকৃতিটা মুখস্থ করতে হবে, স্বীকৃতি। দেন কোন কোন স্বীকৃতি মনে রাখবেন? যারা আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে আমাদের পক্ষে কাজ করেছে সরাসরি এবং আমাদের বিপক্ষে কাজ করেছে সরাসরি, হ্যাঁ। তো এই সবগুলো আমাদের মোটামুটি লাগবে, ঠিক আছে? একদম চীন, ভারত, তারপর হচ্ছে প্রথম দিকে ভুটান, এগুলো সবকিছু আমাদের লাগবে, পাকিস্তান, ইউএসএ। ক্লিয়ার? সো পাকিস্তান আমাদের স্বীকৃতি দেয় হচ্ছে আপনার 1974 সালের দিকে, সবই তো 1974 সাল দেওয়া আছে। এইটা 22শে ফেব্রুয়ারি হওয়ার কথা। আপনার একটু দেখে নিন এটা, হ্যাঁ, এটা একটু দেখে নিবেন, ঠিক আছে? আচ্ছা, মুক্তিযুদ্ধকালে কলকাতার 8 নং থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয়? 8 নং থিয়েটার রোডে গঠন করা হয়। আচ্ছা, বাংলাদেশ বাহিনী গঠন করা হয় 11 এপ্রিল। সরকার গঠন করা হয় এই 10 এপ্রিল, কিন্তু সরকার গঠন করা হয়, ঠিক আছে? সরকার গঠন করে। আচ্ছা, আর 17 এপ্রিল কিন্তু সরকার শপথ নেয়, আর 11 এপ্রিল কিন্তু একটা বাহিনী গঠন করা হয়। এখন বাংলাদেশ বাহিনী কিনা নামটা আমরা ভুলে গেছি, ঠিক আছে? সো এটা 11 এপ্রিল হবে 1971 সালে, ঠিক আছে? সিয়াম, আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো পরে, হ্যাঁ, ইনশাল্লাহ। এরপর কোন বীরশ্রেষ্ঠদের দেহাবশেষ দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়? বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের পাশে সমাহিত করা হয়, এটা হচ্ছে আপনার সিপাহী হামিদুর রহমান। সিপাহী হামিদুর রহমান। আচ্ছা, তো এগুলো কারণটা কেন, এগুলো পরে আমরা ভাইবাতে শিখবো, ঠিক আছে? মতিউর রহমানের পাশে আবার হামিদুর রহমানকে নিয়ে আসে কারণ তাদের লাশ এখানে ছিল না, মানে তাদের কবর অন্য জায়গায় ছিল আর কি, হ্যাঁ। আচ্ছা, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে, এটা পক্ষে, বিপক্ষে না, পক্ষে ভেটো প্রদান করেছিলেন? বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিলেন কে, বলতে পারবেন? যুক্তরাজ্য তো নাই, ফ্রান্সও না, ফ্রান্স তো বাদ, যুক্তরাষ্ট্রের সব এক মানে ভাই। যুক্তরাজ্য, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, কানাডা, এগুলো হচ্ছে সব ভাই, এক মায়ের পেটের ভাই, ঠিক আছে? সোভিয়েত ইউনিয়ন পক্ষে ছিল, সোভিয়েত ইউনিয়ন, ঠিক আছে? তো এই জন্য দেখবেন যে এখানে পক্ষে কে ছিল, বিপক্ষে কে ছিল, বিপক্ষে কে ছিল, এটা মনে রাখতে হবে। প্রশ্নে পক্ষে চাইছে না বিপক্ষে চাইছে, হ্যাঁ। আচ্ছা, সোভিয়েত ইউনিয়ন, রাইট। আচ্ছা, লেট দেয়ার বি লাইট এই ছবিটি, এটাও আপনার বাংলা সাহিত্যে কভার করবে, ঠিক আছে? এটা মোটামুটি সবাই জানেন, জহির রায়হান। কোন বিদেশি পত্রিকা বাংলা বঙ্গবন্ধুকে রাজনীতির পয়েট অফ পলিটিক্স, এটা নিউজ উইকস, হ্যাঁ, নিউজ উইকস। পয়েট অফ পলিটিক্স, রাজনীতির কবি বলেছিলেন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ঠিক আছে? বঙ্গবন্ধু রিলেটেড যা আছে সব মুখস্থ করে ফেলবে। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত কোন সেক্টর? তার মানে সেক্টর গুলো আমার শিখতে হবে, হ্যাঁ। সেক্টর গুলো আমার শিখতে হবে। মুক্তিযুদ্ধ 10 নম্বর সেক্টর, ঠিক আছে? বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে বহ না চলচ্চিত্র নির্মাতাকে, এটা বাংলা সাহিত্যে কভার করা হবে ইনশাল্লাহ, হ্যাঁ। 37তম বিসিএস আসে এটা, আলমগীর কবির বাংলাদেশে মর্যাদা অনুসারী তৃতীয় বীরত্ব সূচক খেতাব কি? বীরশ্রেষ্ঠটা হচ্ছে 1 নম্বর, তারপরে কি বীরোত্তম, বীর বিক্রম, বীর প্রতীক, তাই না? আচ্ছা, তার মানে বীর উত্তম 2 নম্বর, বীর বিক্রম 3 নম্বর, 3 নম্বর, ঠিক আছে? বীর প্রতীক হচ্ছে 4 নম্বর। সো
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব দেশ, অনারব মুসলিম দেশ, হ্যাঁ মুসলিম দেশ, অনারব মুসলিম দেশ কে? এইটা নিয়ে একটু কনফিউজড। অনেক জায়গায় ইন্দোনেশিয়া আছে, অনেক জায়গায় মালয়েশিয়া আছে। সো একটু এটা দেখে নিবেন প্লিজ, হ্যাঁ এটা আমার একদম এখন শিওর মনে পড়তেছে না, কিন্তু দুইটা যে কোনো একটা হবে, ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া হবে। বলেন দেখি কে? ইন্দোনেশিয়া। আচ্ছা ইন্দোনেশিয়া, তাহলে ইন্দোনেশিয়া, হ্যাঁ ইন্দোনেশিয়া, ঠিক আছে ইন্দোনেশিয়া। বঙ্গবন্ধুর 1971 সালে 7 মার্চের ভাষণের সময়কাল পুরো পাকিস্তানে যে আন্দোলন চলছিল 36তম, এটা খুবই সহজ। ইসলামাবাদের সময় এটা তো না, ঠিক আছে। প্রেসিডেন্ট ইয়াহিয়া, আমরা ইয়াহিয়ার পদত্যাগ চাচ্ছিলাম না, কিন্তু মার্শাল ল পদত্যাগ এটা কিন্তু একটা অংশ, এইটা একটা অংশ। অসহযোগ আন্দোলন চলতেছিল, ঠিক আছে। এই অসহযোগ আন্দোলনের একটা পার্ট, 3 থেকে 4টা পার্ট ছিল, তার মধ্যে এই যে আপনার হচ্ছে মার্শাল ল পদত্যাগ করতে হবে, সেনাদেরকে ব্যারাকে ফিরে যেতে হবে, ঠিক আছে, এই বিষয়গুলো এরকম ছিল। সো এইটা হবে অ্যান্সার। আমরা দেখবো, এটাও দেখবো ইনশাল্লাহ। 26শে মার্চ 1971 সালে স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন কিসের মাধ্যমে? বলতে পারবেন এটা? এটা আপনারা বলেন লাস্টেরটা। ABCD। বি, হ্যাঁ 36তম বিসিএস আসছিল, রাইট। সবাই দেখেন ওয়্যারলেস এর মাধ্যমে, ওয়্যারলেস এর মাধ্যমে, তার মানে এটা আমাদেরকে জানতে হবে। বেতারের মাধ্যমে না, টেলিগ্রাফের মাধ্যমে না, টেলিভিশনের মাধ্যমে না, ঠিক আছে। আচ্ছা, ওয়্যারলেস এর মাধ্যমে। এরপর বাংলাদেশে অনেক প্রশ্ন, তো স্বীকৃতি প্রথম প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ, ইউরোপীয় দেশ হচ্ছে পূর্ব জার্মানি। তার মানে আমাদেরকে স্বীকৃতিটা শিখতে হবে, মাস্ট শিখতে হবে। মুক্তিযুদ্ধ কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়? 14 ডিসেম্বর 1971। এর উপর একটা সুন্দর হুমায়ুন আহমেদের বই আছে, জ্যোৎস্না এবং জননীর গল্প, এটা আপনারা পড়তে পারেন। জ্যোৎস্না ও জননীর গল্প, ভালো, বইটা ভালো লিখছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখানে এখানে একটা রস্য আছে কিন্তু, মুজিবর না। আচ্ছা। আর উনি হচ্ছে সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন, কিন্তু সর্বাধিনায়ক ছিলেন কিন্তু বঙ্গবন্ধু। এই জন্য দেখবেন যে সর্বাধিনায়ক আর সশস্ত্র বাহিনীর প্রধান দুইটা বললে অ্যান্সার আলাদা হবে। মেকিং অফ নেশন বাংলাদেশের এখানে গ্রন্থ, এটা মুক্তিযুদ্ধ বিদ্যুৎ গ্রন্থ, এটা বাংলাতে কভার করা হবে ইনশাল্লাহ। নজলাম। দ্য ব্লাড টেলিগ্রাম গ্রন্থটির লেখককে? গ্যারি জেবাস। এটা মুখস্থ করে ফেলবেন, এটা আসলে বলার কিছু নাই। তো মোটামুটি আমাদের এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা, মানে আমরা প্রশ্ন সলভ করলাম, ঠিক আছে। তো প্রশ্নগুলো সলভ করলাম, তো আমরা একটা ধারণা পেলাম যে আমরা কি কি পড়বো। হ্যাঁ সিয়াম ইস্ট জার্মানি, পূর্ব জার্মানি, আমরা একটা ধারণা পেলাম আমরা কি কি পড়বো। আচ্ছা এখন লাস্টে একটু দেখাই, এই যে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, দেখেন এগুলো কিন্তু, এগুলো দেওয়া হয়েছে আপনাদেরকে যাতে আপনারা বারবার পড়েন, হ্যাঁ এই যে পড়েন। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, এগুলো কিন্তু বাংলাতেও কাভার করবে। এই যে আমার সাথে দুলাল আছে, দুলাই হয়তো বা ক্লাস নেবে ইনশাল্লাহ, হ্যাঁ। সো এই রেড কালি দিয়ে যেগুলো লেখা হয়েছে সেগুলো হচ্ছে আপনার মোটামুটি বিগত বছর প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা যায় যে এগুলো সবচেয়ে বেশি আসে, তো এই জন্য রেড মার্ক দিয়ে বোঝায় যে এটা আসার চান্স বেশি আর কি, হ্যাঁ। তো এই যে দেখেন উপন্যাস, উপন্যাস বলা হয়েছে, নাটক বলা হয়েছে, হ্যাঁ নাটক, পায়ের আওয়াজ পাওয়া যায়, তরঙ্গ ভঙ্গ, ঠিক আছে, নরকে লাল গোলাপ। আচ্ছা মুক্তিযুদ্ধ গল্প, তো এগুলো কিন্তু আপনাদেরকে বাংলাতে, মুক্তিযুদ্ধ প্রবন্ধ এগুলো আমি পড়াবো না, কারণ বাংলাতে কভার করবে ইনশাল্লাহ, ঠিক আছে। সো এগুলো একটা একটু আপনার কবিতা, এগুলো আপনি দেখে নেবেন ইনশাল্লাহ, এগুলো বাংলাতেও পড়ানো হবে কিন্তু ডিটেলস পড়ানো হবে। সো জাস্ট আমি অন্য কিছু পড়াই। তাহলে আসুন আমরা আমাদের মেইন পড়ায় ফিরে যাই, ঠিক আছে। আমরা মোটামুটি 20 মিনিট হয়ে গেছে। সো আমরা কোশ্চেন গুলো অ্যানালাইসিস করলাম। সো এখন আমরা চলে যাব আমাদের মেইন পড়াতে। তাহলে আমরা একটু মোটামুটি বুঝতে পেরেছি যে আমাদেরকে কি কি পড়তে হবে। আমাদেরকে অসহযোগ আন্দোলন পড়তে হবে, বঙ্গবন্ধুর ভাষণ পড়তে হবে, আমাদের হচ্ছে সরকার গঠনটা শিখতে হবে, স্বীকৃতি কে কে দিয়েছে সেটা শিখতে হবে, রণকৌশল শিখতে হবে, উপাধি বীর বিক্রম, বীর প্রতীক, এই কে কয়টা কি পাইছে এগুলো শিখতে হবে, এবং লাস্টে আমাদের ইয়ে শিখতে হবে আর কি, কিছু বাহিনীর নাম শিখতে হবে, আর হচ্ছে আপনার ফাইনালি আমরা বিজয় নিয়ে পড়াশোনা করবো। ব্যাস আলহামদুলিল্লাহ হয়ে যাবে তাহলে আজকে আমাদের ক্লাস, ঠিক আছে। তাহলে প্রথমেই 1971 সালে যেটা হয়েছে যে আমাদের একদম প্রথম আমরা যে মার্চের শুরু, আমাদের এই মার্চটা হচ্ছে আসলে এই মার্চ মাসে আমরা কি অসহযোগ আন্দোলন করতেছিলাম। অসহযোগ মানে সহযোগিতা থেকে সহযোগ কথাটা আসছে, এবং মানে সহযোগিতা করব না, অসহযোগিতা করব, বিষয়টা এরকম। তার মানে আমরা কোনো কাজে সহযোগিতা করব না, এই কথার প্রেক্ষিতে অসহযোগ আন্দোলনটা আসছে 1971 সালে, ঠিক আছে।
এখন এই অসহযোগ আন্দোলনের মধ্যে, অর্থাৎ একদম আপনার হচ্ছে আমরা 1971 সালের মার্চ থেকে শুরু করব ঘটনাগুলো, তার আগে জানুয়ারি ফেব্রুয়ারি ঘটনাগুলো লাগবে না, এগুলো বিভিন্ন বই পাবেন, কোনো সমস্যা নেই। তো একদম আমরা পহেলা মার্চ একটু দেখি। পহেলা মার্চ যেটা হয়েছে, আমি একটু ডেট ডেট লিখে লিখে পড়াই, তাহলে দেখবেন যে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। পহেলা মার্চে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে এই 1970 সালে যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনে তো আমরা জয়লাভ করলাম, তাই না? আওয়ামী লীগ জয়লাভ করলো। তো এখন তখন আপনার হচ্ছে সামরিক শাসক ইয়াহিয়া খান কি করতেছে, যে বলতেছে যে না, তোমাদের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করব, অ্যাসেম্বলির মিটিং বসবে। এভাবে করতে করতে সে ডেট পেছাচ্ছে, এবং ফাইনাল একটা ডেট ছিল 2রা মার্চ। 2রা মার্চ, তাহলে এই 2রা মার্চ হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি বসার কথা, অথবা গণপরিষদের অধিবেশন বসার কথা। হ্যাঁ, তো এইটা পূর্ব ঘোষিত। আচ্ছা, শুনতে পাচ্ছি না। সবাই কি শুনতে পাচ্ছেন? দেখেন, একজন বলছে শুনতে পাচ্ছি না, একটু প্লিজ আমাকে দেখেন ক্লিয়ার। তাহলে যিনি শুনতে পাচ্ছেন না, প্লিজ একটু আপনি রিজয়েন করেন, আমার মনে হয় ইনশাল্লাহ ইয়ে হয়ে যাবে, কারণ সবাই শুনতে পাচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। তো 2রা মার্চে আমার একটা মেম্বার অফ পার্লামেন্টের মিটিং করার কথা। এই মিটিংটা পয়লা মার্চ এসে কি করা হয়, পোস্টপোন করে দেওয়া হয়, বাতিল করা হয়। তাহলে আমার লাগবে হচ্ছে দুইটা ইনফরমেশন। পয়লা মার্চের ইনফরমেশন হচ্ছে আমার মেম্বার অফ পার্লামেন্ট বা গণপরিষদের যে অধিবেশন সেটা বাতিল করা হয়, এবং এই গণপরিষদের অধিবেশনটা আসলে 2রা মার্চ হওয়ার কথা। তাহলে আমার দুইটা ডেট এখান থেকে শেষ। আচ্ছা, এখন এই পয়লা মার্চ, তখনই যখন হচ্ছে 2রা মার্চ বাতিল করে দেওয়া হলো, পয়লা মার্চ ঘোষণা আসলো, তখনই কি করা হলো, তখন হচ্ছে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে আমাদের আসলে আর কোনো ওয়ে নাই। তখন আমরা, আমাদের কিন্তু আগে অনেক ছাত্র সংগ্রাম পরিষদ গঠন হয়েছে। এবারই প্রথম, এবারই প্রথম যেটা করা হলো, স্বাধীন বাংলা ছাত্র প্রোগ্রাম প্রোগ্রাম পরিষদ, বাংলা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। এই স্বাধীন কথাটা অ্যাড করে দেওয়া হলো। দেখবেন যে এর আগে যত কমিটি ফর্ম করা হয়েছে, কোন কমিটিতে বা পরিষদ গঠন করা হয়েছে, কোনো জায়গায় কিন্তু আসলে আপনার স্বাধীন কথাটা দেওয়া নাই। হ্যাঁ, তো এইখানে আমরা বুঝতে পারলাম যে না, এবার পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ অবধারিত। হ্যাঁ, ঠিক আছে। সো স্বাধীন বাংলা এই কথাটা প্রথম অ্যাড করা হয় এই পহেলা মার্চে। তার মানে পহেলা মার্চের আমার আসলে দুইটা ঘটনা, একটা বাতিলের ঘোষণা, একটা হচ্ছে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। আর 2রা মার্চ আমাদের হচ্ছে একটা অধিবেশন বসার কথা ছিল, ফাইন। এরপর আমার ইম্পর্টেন্ট হচ্ছে 2রা মার্চ। 2রা মার্চ কি করা হয়? 2রা মার্চ হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা পালন করা হয়, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কলা ভবন। ঢাকা ইউনিভার্সিটির কলা ভবনে যেটা করা হয়, সেখানে আপনার বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করা হয়। তার মানে প্রথম 2রা মার্চ যেটা করা হয়, আমাদের মানচিত্র খচিত পতাকা কলা ভবনে উত্তোলন করা হয়। তাহলে এখানে মনে রাখতে হবে যে 2রা মার্চ পতাকা উত্তোলন করা হয় মানচিত্র খচিত, এবং কোথায়? কলা ভবনে। তাহলে এখানে আমরা তিন চারটা ইনফরমেশন শিখলাম, এবং এইখানে যিনি কলা ভবনে এই মানচিত্রটা আপনার হচ্ছে ইয়ে করলেন, তার নাম হচ্ছে আসম আব্দুর রব। আসম আব্দুর রব, ঠিক আছে, আসম আব্দুর রব। উনি হচ্ছেন এই পতাকাটা উত্তোলন করেন, এই জন্য 2রা মার্চকে পতাকা দিবস হিসেবে পালন করা হইতো, ঠিক আছে, এক সময়। আচ্ছা, তো এরপর যেটা হইল, এরপর 2রা মার্চের ইম্পর্টেন্ট এতটুকুই। 2রা মার্চ শেষ, এরপর 2রা মার্চ। 2রা মার্চ হচ্ছে আমরা তখন যেটা করতে চাইলাম, এই 2রা মার্চ সিদ্ধান্ত নেওয়া হয় ওই পতাকা উত্তোলন করার সময়, যে আমরা কি করব, একটা স্বাধীন ইস্তেহার বা স্বাধীনতার ইস্তেহার যেটাই বলেন না কেন, সেটা আমরা ঘোষণা করব, ঠিক আছে। তার মানে 2রা মার্চ সিদ্ধান্ত নেওয়া হয় যে আমরা স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করব, এবং 2রা মার্চ সেটা হচ্ছে আপনার স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করা হয়। আচ্ছা, ইস্তেহার জিনিসটা কি? ইস্তেহার জিনিসটা হচ্ছে যখন কোনো একটা দল ক্ষমতায় গ্রহণ করতে চায়, বা রাজনীতিতে অংশগ্রহণ করা একটা দল নির্বাচন করতে চায়, নির্বাচনের আগে তারা যখন কম্পিটিশন করতে চায়, তখন তাদের কিছু ম্যানিফেস্টো থাকে, মানে তাদের কিছু জনগণের উদ্দেশ্যে কিছু থাকে। যেমন আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহার কি ছিল? তারা হচ্ছে বঙ্গবন্ধুর হত্যার বিচার করবে, তারা হচ্ছে কি করবে, তারা যুদ্ধাপরাধীদের বিচার করবে, তারা কি করবে, দুর্নীতি দূর করবে, এইরকম কথাবার্তা বলে কিন্তু 2007-এর পর থেকে 2009 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কিন্তু তারা ঘোষণা দিয়ে এই কথাগুলো বলে তারা কিন্তু জনগণকে কনভিন্স করেছে, এবং সেই হিসেবে কিন্তু তারা ক্ষমতায় আসছে। তো এই যে আওয়ামী লীগের যে ম্যানিফেস্টো বা আওয়ামী লীগের যে প্রস্তাব, এই প্রস্তাবটাকে বলবো ইস্তেহার। তাহলে আমরা যখন স্বাধীনতা
আর জন্য চেষ্টা করতেছি, তখন আমরা কি করলাম, আমরা কিছু পয়েন্ট এইভাবে প্রপোজাল আমরা ফিক্সড করলাম। এই প্রপোজালটা স্বাধীনতার ইস্তেহার নামে পরিচিত। তো আমাদের এত কিছু লাগবে না, এটা আমি যা বললাম এটা রিটেনে আপনারা লিখবেন বা ভাইভাতে আপনাদেরকে জিজ্ঞাসা করলে এভাবে বলবেন। জাস্ট এতটুকু মনে রাখবেন যে ৩রা মার্চ আমাদের এই স্বাধীন ছাত্র সংগ্রাম পরিষদ যেটা করে, স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করে। ঠিক আছে। আচ্ছা, এখন এই ইস্তেহার ঘোষণাটা করেন কিন্তু আবার হচ্ছে শাহজাহান সিরাজ। শাহজাহান শাহজাহান সিরাজ। এই শাহজাহান সিরাজ তখন কিন্তু আপনার হচ্ছে ছাত্রলীগ নেতা ছিলেন বা আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী ছিলেন, কিন্তু পরবর্তীতে উনি কিন্তু এসে বিএনপিতে যোগদান করেন। হ্যাঁ, এবং উনি কিন্তু একসময় বিএনপির আমলে বন ও পরিবেশ মন্ত্রী ছিলেন, বন মন্ত্রী ছিলেন, আমি সংক্ষেপে লিখি বন মন্ত্রী ছিলেন। ঠিক আছে। এবং উনি কিন্তু মারা গেছেন, হ্যাঁ, খুব ৩-৪ বছর আগে কিন্তু উনি মারা গেছেন, বুঝতে পারতেছেন, 2017 বা 2018 দিকে। তো শাহজাহান সিরাজ প্রথমে এই স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করেন। উনি কিন্তু পরবর্তীতে এই ইনফরমেশন গুলো ভাইবার জন্য লাগবে আপনার ঠিক আছে। উনি স্বাধীনতা স্বাধীনতার ইস্তেহারটা পাঠ করেন উনি, ক্লিয়ার। এবং এটা পাঠ করানো হচ্ছে পল্টন ময়দানে, পল্টন ময়দানে, ক্লিয়ার, পল্টন ময়দানে। এখন এই ইস্তেহারটা ওনারা কিন্তু সবাই ছাত্র ছিলেন, তো ছাত্ররা কখনো কোনো কিছু অনুমোদন করতে পারে না, ছাত্রটা একটা প্রস্তাব করে, আপনার দল সবসময় অনুমোদন করে। তো এই স্বাধীনতার ইস্তেহারটা পরবর্তীতে যত দল ছিল সব দলগুলো নিয়ে 6 মার্চের দিকে এটা আসলে অনুমোদন করা হয়। তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখবেন, স্বাধীনতার ইস্তেহার দেওয়া হয় ৩রা মার্চ, আর স্বাধীনতার ইস্তেহার অনুমোদন হয় 6 মার্চ। স্বাধীনতার ইস্তেহার পাঠ করে শাহজাহান সিরাজ, এবং উনি তখন ছাত্রলীগের জিএস ছিলেন, জেনারেল সেক্রেটারি, সাধারণ সম্পাদক। দেখেন, উনি কিন্তু ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিলেন। পরবর্তীতে কিন্তু উনি কিন্তু বিএনপিতে যোগদান করে এবং বললাম মন্ত্রী হয়েছিলেন, ক্লিয়ার। আচ্ছা, সো এই হচ্ছে আপনার বিষয়। এখন এই 2রা মার্চ আরো কিছু ঘটনা ঘটে, আমি একটা পেজ নিয়ে নেই, আরো কিছু ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুকে জাতির পিতা, জাতির পিতা উপাধি দেওয়া হয়। ঠিক আছে, আমি জাস্ট সংক্ষেপে লিখি, জাতির পিতা উপাধি দেওয়া হয়। জাতির পিতা কিন্তু দেওয়া হয় উপাধিটা, এটা আসম আব্দুর রব আসম আব্দুর রব, আসম রব দিয়েছেন। ঠিক আছে। তাহলে ইশতেহার পাঠ করেন শাহজাহান সিরাজ, জাতির পিতা উপাধি দেন আসম আব্দুর রব, আর বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি কে দান করেন বলেন তো? বঙ্গবন্ধু কে দান করেন উপাধি? না, আব্দুর রব ঢাকা ইউনিভার্সিটির ভিসি ছিলেন না, উনি না। হ্যাঁ, আব্দুর রব জাস্ট উনি আগাগোড়া পলিটিশিয়ান। জাতির পিতা উপাধি দান করেন আসম আব্দুর রব, আর বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু দেন কে তোফায়েল আহমেদ। রাইট, এই যে অনেকেই পারে মাশাল্লাহ। তোফায়েল আহমেদ 1969 সালে। তোফায়েল আহমেদ হচ্ছে 1969 তোফায়েল আহমেদ, ক্লিয়ার। 1969 সালে বঙ্গবন্ধু উপাধি দান করেন তোফায়েল আহমেদ, আর 1972 সালে 3রা মার্চ জাতির পিতা উপাধি দান করেন আসম আব্দুর রব। তো দুইটার মধ্যে প্যাচগোছ লাগাবেন না, ঠিক আছে। আচ্ছা, তার মানে বিষয়টা হচ্ছে এই বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়, আর একটা জিনিস করা হয় যে আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, এটাকে জাতীয় সঙ্গীত হিসেবে আপনার হচ্ছে ঘোষণা করা হয় ওই দিনই, 3রা মার্চ। সব হচ্ছে 3রা মার্চ, ঠিক আছে। আচ্ছা, আমাদের 31 BCS একজন ছিলেন, ঠিক আছে, তো উনি জাতীয় মেধাবী স্থান পেয়েছেন। তো ওনাকে মার্চ সম্পর্কে বলেন যে মার্চের ঘটনাগুলো আপনি ডিটেলস বলেন, মার্চ মাসের ইতিহাসগুলো। তো উনি কি বলেছিলেন জানেন, 1লা মার্চ থেকে শুরু করে 2রা এভাবে করতে 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 31শে মার্চ পর্যন্ত এই প্রত্যেকটা ডেট অনুযায়ী কিন্তু উনি বলেছিলেন। এবং উনি ওনার সম্ভবত এই জিনিসটা ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, এবং উনি এইটা দিয়ে ভাইবা বোর্ডকে কনভিন্স করে ফেলছেন। এবং ফাইনালি উনি কিন্তু জাতীয় মেধায়, এবং উনি হচ্ছে আপনার 1 থেকে 5-এর মধ্যে ছিলেন। আমি এবার নাম বলবো না, হয়তো আপনারা খুঁজে বের করে ফেলতে পারবেন, ঠিক আছে। তো এই জন্য মার্চের এই ইতিহাসটা আপনাদের প্রত্যেকটা ইয়ের জন্য জানা দরকার। তো তাহলে এই 3রা মার্চ সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। 2রা মার্চ আমরা হয়ে গেল। এরপর 4, 5, 6 এগুলোতে বিচ্ছিন্ন ভাবে কিছু ঘটনা ঘটেছে। তো এটা প্রিলিতে আসার মতো না, এটা ভাইভাতে আসার মতো, তখন ভাইবার সময় ভাইভাটা দেখবো। এরপর আমার লাগবে হচ্ছে 7 মার্চ, ঠিক আছে, 7 মার্চ বঙ্গবন্ধুর সে ঐতিহাসিক ভাষণটা। তো এইখানে আচ্ছা, এইখানে আপনার অসহযোগ আন্দোলন এখানে বলা আছে, যেমন হচ্ছে সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ পাঠ করেন পল্টন ময়দানে 2রা মার্চ। 6টা প্রস্তাব সাংগঠনিকভাবে অনুমোদিত হয়, কিছু সিদ্ধান্ত গৃহীত হয়, বাংলাদেশকে প্রথম স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণার প্রস্তাব করা হয়। আচ্ছা, বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে, শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা উপাধি ঘোষণা করা হয়, আসম আব্দুর রব দান করেন, এবং আমার সোনার বাংলা বিদ্যালয় হলো সেটাকে জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়, ঠিক আছে। আর লক্ষ্য ছিল 3টা, এই 3টা একটু মনে রাখতে পারেন, 3টা আসে না।
এইটা আপনাদের লাগবে। 7ই মার্চে যে 1971 সালের ভাষণ, এটা স্লাইডে সুন্দর করে দেওয়া আছে, এটা একটু বলে দিই। এই ডেটটা মনে রাখবেন, 23শে ফাল্গুন 1377 সাল, এই ডেটটা আসে, বাংলা ডেটটা আসে। 3টা 20 থেকে 3টা 30 এক্স্যাক্টলি এই টাইমটা না, রেসকোর্স ময়দানে দেন, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান। 23 মিনিটের ভাষণ, এইটা সম্ভবত আপনার হচ্ছে 20 মিনিট সামথিং এরকম একটা ইয়ে ছিল আর কি। মোটামুটি এরকম একটা সময় ছিল, এই এতটুকু ও ভাষণ উনি দিয়েছিলেন, এবং রেকর্ডকৃত শব্দের সংখ্যা 1108টি। 4টি দাবি ছিল। 4টি দাবি হচ্ছে এই যে এটা: সামরিক আইন প্রত্যাহার করতে হবে, সেনাদের ব্যারেকে ফিরিয়ে নিতে হবে, গণহত্যার তদন্ত করতে হবে, এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। চারটা একদম মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, এবং এই ভাষণটাকে 1863 সালে যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন 3 মিনিটের একটা ভাষণ দিয়েছিলেন গেটিসবার্গে, যেটাকে বলা হয় গেটিসবার্গের ভাষণ, তার সাথে তুলনা করা হয়। আচ্ছা, এরপর হচ্ছে ইউনেস্কো 30শে অক্টোবর 2017 সালে বঙ্গবন্ধুর এই ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্ট, নামগুলো একটু মনে রাখেন, বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য দলিল হিসেবে স্বীকৃতি দান করে, ঠিক আছে? আচ্ছা, এই লোকটাকে বলতে পারবেন? বলো তো এই লোকটাকে, আমি যেটাকে মার্ক করে দিলাম, এই লোকটাকে বলেন দেখি। একজন বলছে তোফায়েল, আমি নাম বলবো না, কে তোফায়েল বলতেছে? শাহজাহান, সিরাজ, হান্নান, তোফায়েল আহমেদ, সঞ্জিদা, আপনি ঠিক বলেছেন। জাওয়াদ ঠিক বলেছেন। বাকি কারোই সেজাদ ঠিক বলেছেন। আচ্ছা, বাকি কারোটাই হয় নাই, এই যাদের নাম বললাম তাদেরটা হয়েছে। ইনি হচ্ছেন কামাল। মুক্তি সংবিধানের যে কমিটি গঠন করা হয় 34 জন, 34 জনের যিনি হেড ছিলেন তিনি হচ্ছেন কামাল। ওনার একটা দল আছে, এখন বলতে পারেন তার দলের নাম কি? কি নাম বলতে পারবেন না? তাহলে দলের নাম কি? গণফোরাম, রাইট। সেজাদ, গণফোরাম, হ্যাঁ, গণফোরামের কামাল। বুঝতে পেরেছেন? এই গণফোরামের কামাল। আচ্ছা, তো 7ই মার্চের ভাষণে আরো অনেক কিছু ছিল, কিন্তু প্রিলিতে এত কিছু লাগবে না, তো মোটামুটি দাগাই দিলাম। এখন আমি আবার একটা স্লাইড নিয়ে নিই, একটা পেজ নিয়ে নিই, পেজ নিয়ে আমরা পড়াই, তাহলে আমরা 7ই মার্চের মোটামুটি শেষ। 7ই মার্চ আর কিছু লাগবে না। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে আমার 19শে মার্চ লাগবে। 19শে মার্চ লাগবে, যেটা আমার প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস। সশস্ত্র আক্রমণ বলেন বা প্রথম সশস্ত্র প্রতিরোধ বলেন, এটা হচ্ছে 19শে মার্চ। এটা আমার লাগবে। কিভাবে লাগবে একটু বলে নেই। তো পাকিস্তানিরা মোটামুটি 7ই মার্চের ভাষণের পরে ফিক্সড করে ফেলছে যে তারা আমাদেরকে অ্যাটাক করবে। তো এই অ্যাটাক করার পরে তাদের যে ধারণাটা হলো বা তাদের যে প্ল্যানটা হলো সেটা হচ্ছে যে এই পিলখানা, পিলখানা বা হচ্ছে যার বিডিবি বা বিজিআর, তখন হচ্ছে আপনার কি ছিলেন, বিডিআর ছিল, মানে ইপিআর ছিল আর কি, তখন বিডিআরও ছিল না, ইপিআর ছিল, ইস্ট পাকিস্তান রাইফেলস। ইস্ট পাকিস্তান রাইফেলস তখন ছিল ইপিআর। পরে এটা বিডিআর হয়ে গেছিল, বাংলাদেশ রাইফেলস। এরপরে বিডিআর থেকে আপনার হচ্ছে বিডিআর বিদ্রোহ হওয়ার পরে বিজিবি হয়েছে আর কি, বর্ডার গার্ড অফ বাংলাদেশ। এটা হচ্ছে আপনার বিজিবির এখনকার ইতিহাস। তো এই পিলখানাতে ইপিআর এর হেড অফিস ছিল। তো একমাত্র তাদের কাছে ছিল অস্ত্র, বুঝতে পারতেছেন? সো এরা, আর আমাদের এই কিছু ক্যান্টনমেন্টে কিছু বাঙালি সোলজার ছিল, বাঙালি সোলজার ছিল, হ্যাঁ, এই বাঙালি সোলজারের কাছে ছিল অস্ত্র। তাহলে অস্ত্র ছিল দুইটা জায়গায়, এই আপনার হচ্ছে ইপিআর এর এদের কাছে, আর একটা হচ্ছে আমাদের বাঙালি কিছু সৈন্য ছিল তাদের কাছে। আর আরেকটা জায়গায় অস্ত্র ছিল, সেটা হচ্ছে পুলিশের কাছে। সো পুলিশকে তারা নিরস্ত্র করতে পারেনি, তারা বা পুলিশের কাছে এত মানে অস্ত্র ছিল না আর কি, ভারী অস্ত্র ছিল না। সো এই ইপিআর এবং হচ্ছে আপনার এই সোলজার, আর এদের কাছ থেকে তারা কি করতে চাচ্ছিল, যে অস্ত্রটাকে নিয়ে তাদেরকে অস্ত্রহীন করতে চাচ্ছিল আর কি, হ্যাঁ। তা নিরস্ত্র করতে চাচ্ছিল, অস্ত্রহীন বলা যাবে না, নিরস্ত্র বলবে, নিরস্ত্র করতে চাচ্ছিল, ক্লিয়ার? এখন এই সোলজার যারা ছিলেন তারা হচ্ছেন আপনার বেসিক্যালি ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা ক্যান্টনমেন্ট এবং জয়দেবপুর ক্যান্টনমেন্ট, যেটাকে এখন রাজেন্দ্রপুর, জয়দেবপুর তো জয়দেবপুর, যেটাকে এখন বলে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট, ঠিক আছে, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট। সো এই রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট আর ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা ক্যান্টনমেন্টটা পুরোটাই হচ্ছে আপনাদের পাকিস্তানিদের দখলে ছিল, ক্লিয়ার? সো এই জন্য রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে যেটা করা হলো, তারা হচ্ছে সোলজারদের কাছ থেকে অস্ত্রটা নিরস্ত্র করতে চাইলো। এবং এরই ফলে আরেকটা বিষয় হলো, ওই সময় আপনার হচ্ছে পাকিস্তানিরা দু একটা আপনার প্রথম 17 মার্চের দিকে, 17 মার্চের দিকে তারা কি করলো, গুলি চালাইলো।
নিরস্ত্র জনগণের উপরে। তো এই নিয়ে সোলজারদের কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়া, এই গুলি চালানো, এই সামগ্রিকভাবে দুইটা বিষয়কে যেটা করলো সেটা হচ্ছে যে আপনার ওই স্থানীয় জনগণের মধ্যে একটা আন্দোলন করার একটা আপনার হচ্ছে পরিবেশ তৈরি করে দিল। এবং এরই ফলে যেটা হয়েছে, এই জনগণ জনগণ প্লাস ওই যে আমাদের সেনা ভাইরা, এই সেনা ভাইরা দুইজনে মিলে যেটা করলো পাকিস্তানিদের বিরুদ্ধে, তাদের এই গুলি করার বিরুদ্ধে তারা কিন্তু প্রথম অস্ত্র সহ প্রতিরোধ করলো, যেটাকে আমাদের স্বাধীন বাংলার বা আমাদের মুক্তিযুদ্ধের আগে প্রথম সশস্ত্র প্রতিরোধ। বিষয়টা হচ্ছে এই ইতিহাস। তাহলে আমার মনে রাখতে হবে যে সশস্ত্র প্রতিরোধ প্রথম আমার হয় হচ্ছে 19শে মার্চ। এটা কোথায় হয়? জয়দেবপুরে হয়, বা গাজীপুর বলে গাজীপুর হয়, বা যেখানে আপনার জয়দেবপুর গাজীপুর যেটা বলেন এই পার্টটুকুতে হয়। ক্লিয়ার? তাহলে আমাদের প্রথম আমাদের যুদ্ধ কিন্তু এখনো শুরু হয় নাই, কিন্তু আমাদের সশস্ত্র প্রতিরোধ দিবস হচ্ছে 19শে মার্চ। ঠিক আছে? আচ্ছা, তো এইটা মোটামুটি আপনারা মনে রাখবেন। ক্লিয়ার? না, ইভেন্টটার নাম নাই, এই 19শে মার্চ সশস্ত্র প্রতিরোধ দিবস। প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস, প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস, এটা কোনো ইভেন্ট না, এটা হচ্ছে প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস। এবার মনে রাখলে চলবে আর কি। হ্যাঁ, এবং এইখানে আপনার মোটামুটি যে এরা যে গুলি করেছিল, এই গুলিতে মনে রাখবেন 15 জনের মতো, হিসাব অনুযায়ী 15 জনের মতো আমাদের শহীদ হয়, নিরস্ত্র মানুষ। এবং এই যে 15 জন যে শহীদ হয়, তাদের স্মরণটা, তাদের হচ্ছে স্মৃতিকে স্মরণ করে রাখার জন্য আমাদের একদম সর্বপ্রথম যে ভাস্কর্য তৈরি করা হয় সেটার নাম হচ্ছে জাগ্রত চৌরঙ্গী। এটা হচ্ছে প্রথম ভাস্কর্য, প্রথম ভাস্কর্য। এটা মনে রাখবেন, ভাস্কর্য এটা হচ্ছে জাগ্রত চৌরঙ্গী, জাগ্রত চৌরঙ্গী। আচ্ছা, চৌরঙ্গী মানে চার রাস্তার মোড়, চৌরঙ্গী মানে চার রাস্তার মোড়। তো এই ইয়েটা করা হয়েছিল যে আপনার হচ্ছে মোটামুটি এই যারা ওইদিকে গিয়েছেন, দেখবেন যে এইদিকে গেলে ময়মনসিংহ রোড আর কি, ঢাকা ময়মনসিংহ রোড, এটা গাজীপুর চৌরাস্তা। এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা, এদিক থেকে গেলে ঢাকা, মানে এদিকে ঢাকা, এদিকে ময়মনসিংহ, এইদিকে হচ্ছে আপনার গাজীপুরের মধ্যে ঢুকবেন। আবার এইদিকে চলে আসলে চন্দ্রা। ঠিক আছে, এইদিকে চলে আসলে চন্দ্রা। সো এই চার রাস্তার মোড়টা হচ্ছে আপনার গাজীপুর চৌরাস্তা। তো এই গুলিটা চালানো হয়েছিল ঠিক এর আশেপাশে, এই কারণে এই চার রাস্তার মোড়েই হচ্ছে আপনার হচ্ছে জাগ্রত চৌরঙ্গি স্থাপন করা হয়। ক্লিয়ার? এবং এইটা স্থাপন করেন হচ্ছে আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক, এইটা হচ্ছে প্রথম মুক্তিযুদ্ধ বিষয়, মুক্তিযুদ্ধ ভিত্তিক হচ্ছে আপনার ভাস্কর্য। তাহলে এইখানে কিন্তু আমরা অনেক কিছু শিখলাম। এখানে কিন্তু আমরা অনেক কিছু শিখলাম। হ্যাঁ, আব্দুর রাজ্জাক, হ্যাঁ, সাদিয়া আব্দুর রাজ্জাক। তাহলে প্রথম ভাস্কর্য, জাগ্রত চৌরঙ্গি, আব্দুর রাজ্জাক, জয়দেবপুর চৌরাস্তা, এগুলো সবকিছু ইম্পর্টেন্ট, এগুলো সব আসে, এবং 15 জন শহীদ হয়। তাহলে আমাদের প্রথম সশস্ত্র প্রতিরোধ শেষ, এটা হচ্ছে আপনার 19শে মার্চ চলে গেল। 19শে মার্চের পর আর কোনো পড়াশোনা নাই, একবার 25শে মার্চ চলে আসবেন। ঠিক আছে? আচ্ছা, 25শে মার্চ আমি আবার একটু স্লাইডে ফেরত চলে যাই, তাহলে আমরা একটু বুঝতে পারবো। এই অপারেশন সার্চলাইট 25শে মার্চ, 25শে মার্চ যেটা অপারেশন করা হয় তার নামই হচ্ছে অপারেশন সার্চলাইট। সার্চ মানে খোঁজো, লাইট মানে লাইট দিয়ে খুঁজে খুঁজে বের করে অপারেশন করো। এখন কাদেরকে খুঁজবেন? হু আর দ্য পিপল? কাদেরকে আপনি খুঁজবেন? খুঁজতে হবে তো, তাই না? খুঁজবেন হচ্ছে আপনার 3 ধরনের মানুষকে। 3 ধরনের মানুষকে হচ্ছে একটা পেজ নেই, পেজ নিলে বুঝতে সুবিধা হবে, তারপর আমরা আবার স্লাইডে চলে আসবো। মনে রাখবেন যে সাধারণ জনগণ কিছুই জানে না। এই সাধারণ জনগণকে বা সাধারণ জনগণের মধ্যে জনসচেতনতা বাড়াতে হবে। সচেতনতা, জনসচেতনতা বাড়ানোর জন্য কাজ করবে হচ্ছে শিক্ষক প্লাস ছাত্র। তার মানে সাধারণ জনগণ মানে, তখন তো আমরা শিক্ষক বা ছাত্র, শিক্ষকদেরকে সবাই শ্রদ্ধা করতো। তাহলে এই শিক্ষক এবং ছাত্র এরা কি করবে? সাধারণ জনগণের মধ্যে জনসচেতনতা বাড়াতে হবে। তার মানে এর একটা রোল প্লে করবে। 2 নম্বর রোল প্লে করবে যাদের অস্ত্র আছে, যাদের অস্ত্র আছে, আগে বলেছি ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেলস, তাদের অফিস ছিল হচ্ছে পিলখানা। তো এই পিলখানা, পিল মানে হচ্ছে আসলে এলিফ্যান্ট, হাতি। হ্যাঁ, পিল মানে হাতি, খানা মানে যেখানে থাকে, হাতি যেখানে থাকে, মানে এই ইপিআর এর একদম আগে এখানে আসলে হাতি থাকতো, বুঝতে পেরেছেন? তো এই হাতি যেখানে থাকে সেটাকে বলে পিলখানা, এইভাবে নাম আসছে। আর এই হাতিগুলো বুঝছেন, এই হাতিগুলো কি করতে জানেন? এই হাতিগুলো এই যে এখনকার যে এলিফ্যান্ট রোড, এলিফ্যান্ট রোড, এই এলিফ্যান্ট রোড দিয়ে হাতিদেরকে নিয়ে
ওই হাতির ঝিলে কিন্তু আসলে গোসল করানো হতো, বুঝতে পেরেছেন? তো এই হাতির ঝিলে গোসল করানো হতো, এই জন্য এটাকে বলে হাতির ঝিল, হাতিরা যে ঝিলে গোসল করে। আর তারা যে রোডে যাইতো সেটা হচ্ছে এলিফ্যান্ট রোড। ঠিক আছে, এইভাবে এলিফ্যান্ট রোড আসছে, এইভাবে হাতির ঝিল আসছে, আর এইভাবে পিলখানা আসছে। এই বুঝছেন না বুঝেন নাই যে পিলখানা, হাতির ঝিল, এলিফ্যান্ট রোড কিভাবে আসছে? এটা কিন্তু একদম বাস্তব, হ্যাঁ, এটা বাস্তব, বুঝছেন? আচ্ছা, হ্যাঁ, এটা আসলেই এটাই ঠিক, হ্যাঁ, এটাই ঠিক, এভাবে আমি যেটা বলছি এটাই কি আসবে ঠিক। তাহলে ইপিআর। আর 3 নাম্বার হচ্ছে পুলিশের কাছে ওই যে অস্ত্র আছে, সেটা কোথায়? রাজার বাগ। রাজার বাগ। তো এই ইপিআর এখন আমার বাসার পাশে, আর রাজারবাগ হচ্ছে আমি এই বাসার আগে যে বাসায় ছিলাম সেই বাসার পাশে, মনে রাখবেন। তাহলে এই শিক্ষক, ইপিআর আর রাজারবাগ, এই তিনটা ছিল পাকিস্তানিদের মূল টার্গেট। এই জন্য তারা কি করেছে, প্রথমে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাটাক করেছে। দেখছে যে শিক্ষকদেরকে লিস্ট করে করে বের করে তাদেরকে হত্যা করেছে। ইপিআর এর কাছে গিয়েছে, অর্থাৎ পিলখানায় অ্যাটাক করেছে তারা, এবং রাজারবাগে অ্যাটাক করেছে পুলিশকে, যাতে তারা নিরস্ত্র করতে পারে বা পুলিশকে যাতে তারা ধ্বংস করে দিতে পারে। তার মানে এইটা ছিল পাকিস্তানিদের টোটাল টার্গেট। তার মানে পাকিস্তানিদের টার্গেটের বস্তু ছিল তিনটা: একটা হচ্ছে শিক্ষক ছাত্র সমাজ, একটা হচ্ছে ইপিআর, আর একটা হচ্ছে রাজারবাগের পুলিশ লাইন্স। দেখবেন যে এই তিনটা জায়গায় তারা অ্যাটাক করছে, বুঝতে পেরেছেন? তো এই জন্য এটার নাম হচ্ছে অপারেশন সার্চলাইট। এবার 18 মার্চ হচ্ছে এটা খসড়া করা হয়। এইটা খসড়া তৈরি করেন হচ্ছে দুইজন, একটা খাদিম হোসেন রাজ আর রাও ফরমান আলী। এই দুইজনের মধ্যে একজন ঢাকার মধ্যে ছিল, যেমন রাও ফরমান আলীকে ঢাকার মধ্যে দায়িত্ব দেওয়া হয়েছিল। যেমন ঢাকা অঞ্চলে আপনার অপারেশনের দায়িত্ব দেওয়া হয় রাও ফরমান আলীকে, আর খাদিম হোসেন রাজকে আউট অফ দ্য ঢাকা, মানে ঢাকা বাহিরে যে সকল অঞ্চল ছিল সেটা হচ্ছে খাদিম হোসেন রাজ আপনার মোটামুটি ইয়ে করবে। আচ্ছা, 1 মিনিট, আমাকে স্যার ফোন দিয়েছে, হ্যাঁ, জাস্ট 1 মিনিট। আচ্ছা, আমরা আবার ক্লাসে ফেরত আসলাম। ওই যে এক প্রফেসর ফোন দিয়েছিলেন, স্যারের সাথে কাজ করতেছিলাম। তো যাই হোক, ঠিক আছে, তো আমরা আবার ক্লাসে চলে আসি, হ্যাঁ। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে, না, এলিফ্যান্ট রোডের সামনে তো এলিফ্যান্টের ভাস্কর নাই। এটা ভাস্কর আছে হচ্ছে আপনার পিলখানার গেটে, 3 নাম্বার গেটে, আর যেটা সাত মসজিদ রোডের মাথায়, হ্যাঁ। এই জন্য এটা পিলখানা বলা হয় আর কি। আচ্ছা, যাক, সেগুলো আমাদের এখন দেখার বিষয় না। তো এই খাদিম হোসেন রাজ এবং হচ্ছে রাও ফরমান আলী, এই দুই ব্যক্তির উপর হচ্ছে আপনার ইয়ে করার দায়িত্ব ছিল, এবং এদের একজন বস ছিল। এই বসটা পুরাটা তত্ত্বাবধান করেছে, সেটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান। এই টিক্কা খান হচ্ছে আসলে একটা বদমাইশ একটা লোক, ঠিক আছে। সো ওনার আর একটা নাম ছিল, ওনার নাম হচ্ছে বেলুচিস্তানের কসাই, বেলুচিস্তানের কসাই, বুঝতে পেরেছেন? সো এই টিক্কা খান বাংলাদেশে আসছে হচ্ছে আপনার এই অপারেশন সার্চলাইট চালাইতে, মেরে ফেলতে। সে তার আগেই
তার জাতি ভাই বেলুচিস্তান তো আপনার পাকিস্তানের পার্ট, এই জাতি ভাইরা আন্দোলন করতেছিল, ঠিক আছে, স্বাধীনতার জন্য। এবং ওইখানে গিয়ে এই জেফরি টিক্কা খান কি করেছেন, যে ওইখানে গিয়ে উনি কিন্তু ঠিক একই সিস্টেমে ম্যাসাকার একটা হত্যাযজ্ঞ চালাইছিলেন। এই জন্য তাকে বলা হয় বেলুচিস্তানের কসাই। এই সে এক্সপার্ট ছিল দেখে তাকে আবার এই পূর্ব পাকিস্তানে বা বাংলাদেশের দায়িত্ব দেওয়া হয়েছে। এটা একটু মনে রাখবেন, লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানকে বলা হয় বেলুচিস্তানের কসাই। তার আন্ডারে দুইজন ছিল, খাদিম হোসেন রাজ আর রাও ফরমান আলী। এই রাও ফরমান আলী ঢাকা দায়িত্বে ছিলেন, আর খাদিম হোসেন রাজ ছিলেন হচ্ছে আউট অফ দ্য ঢাকা, ঠিক আছে। বাস। এরপর অপারেশন পরিচালনা করা হয় তিনটা জায়গায়, আমি বলেছিলাম পিলখানা, ঠিক আছে, রাজারবাগ পুলিশ লাইন্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখন আপনারা বুঝতে পারবেন বা আপনারা বলতে পারবেন হোয়াই ঢাকা ইউনিভার্সিটি, হোয়াই পিলখানা, হোয়াই পুলিশ লাইন্স, ঠিক আছে। এবং পরবর্তীতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়, বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের জন্য আরেকটা বাহিনী পাঠানো হয়। তো এগুলোর অনেক বই আছে, বুঝতে পেরেছেন, আপনারা বই পড়বেন যদি সময় থাকে, ঠিক আছে। পাকিস্তানি আর্মি ছিল কই অপারেশন? পাকিস্তান আর্মি এখানে ছিল তো, পাকিস্তান আর্মি যে ঢাকা ক্যান্টনমেন্টে থাকতো, জয়দেবপুর ক্যান্টনমেন্ট মানে রাজারপুর ক্যান্টনমেন্টে থাকতো, ঠিক আছে। আচ্ছা, তো এখন কই গেল? তো এই বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার আগে উনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দান করেন 26শে মার্চ 1971 সালে, ঠিক আছে, প্রথম পরে এবং গ্রেপ্তার করার কিছুক্ষণ আগে। এটাই ওয়্যারলেস যুগে পাঠানো হয়। তারপর এখানে আরো বঙ্গবন্ধুকে হচ্ছে স্বাধীনতার ঘোষণা করে 21শে জুন 2009 সালে। সর্বপ্রথম বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করে শোনান আওয়ামী লীগ নেতা এম এ হান্নান। এটা একটু মনে রাখতে হবে যে বঙ্গবন্ধুর পরে বঙ্গবন্ধুর এই স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেন আওয়ামী লীগ নেতা এম এ হান্নান। তারপর যেটা করা হয় এটা ফটোকপি করা হয়, এটা ফটোকপি করা হয়, ফটোকপি করে এটা চিটাগং এ আপনার আরেকটা নেতা জহুর আহমেদ চৌধুরী, তারা দুইজনে কি করেন, এইটা বিলি করেন, মনে রাখবেন এটা বিলি করেন, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা করা হয় যে বঙ্গবন্ধুর এই ঘোষণাটা ছিল হচ্ছে ইংরেজিতে, এটাকে বাংলাতে ট্রান্সলেট করেন হচ্ছে আবুল কাশেম সন্দীপ, বাংলা অনুবাদ করেন হচ্ছে আবুল কাশেম সন্দীপ। উনি হচ্ছেন ওয়াপদার ইঞ্জিনিয়ার ছিলেন, ওয়াপদার, ওয়াপদা, যেটা এখন পানি উন্নয়ন বোর্ড, ওয়াপদা বা ওয়াপদা বলে আর কি, ওয়াপদা, পানি উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার ছিলেন, ঠিক আছে। এটা মনে রাখবেন। আর এরপর তারা মনে করে যে একজন সামরিক বাহিনীর অফিসারকে দিয়ে যদি এটা পাঠ করানো হয় তাহলে সেটা হচ্ছে আপনার গ্রহণযোগ্যতাটা বেশি পাবে। তখন নিকটস্থ সামরিক বাহিনীর অফিসার ছিলেন মেজর জিয়াউর রহমান, এবং মেজর জিয়াউর রহমানকে তখন আসলে ডাকা হয় এবং উনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে, এটা আমার বলবেন, বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন। এবং এইটা আমাকে জিজ্ঞাসা করেছিল 35তম বিসিএস, বুঝতে পেরেছেন যে কে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আমি যেটা সত্যি সেটাই বলেছি, ক্যাডার তো হয়েছি তাই না, সো সব সময় সত্যি কথা বলবেন, ঠিক আছে। মানে আপনি যে তেল মারতেছেন কোনটা এটা তারা বোঝে, বুঝতে পেরেছেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সত্যি কথা বলবেন। আচ্ছা, তাহলে আমরা বিষয়টা কি দাঁড়ালো, স্বাধীনতার ঘোষণা পর্যন্ত গেলাম। এখন বঙ্গবন্ধুকে, আচ্ছা ঘোষণাপত্র পরে এখানে আরো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, আমি একটা পেজ নিয়ে, হ্যাঁ, আর আমি স্লাইড থেকেও দিয়ে দেখাচ্ছি। কোনটা বললে ধরে নিয়ে যাবে বলেন তো শিবু ভাই? স্বাধীনতার ঘোষণা দেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। এর আগে একটা ঘটনা ঘটছে, আপনার জিয়াউর রহমানের কাছে ইনফরমেশন পৌঁছায় নাই যে আসলে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কিনা। তখন উনি কি করেছিলেন, উনি বলেছিলেন একবার যে আই মেজর জিয়া, মানে আমি মেজর জিয়া, আমি স্বাধীনতার ঘোষণা দিচ্ছি। পরে যখন এইটা সবার কানে ছড়ায় যায় তখন আপনার ওই নেতারা বলে যে আপনি কেন দিচ্ছেন, বঙ্গবন্ধু তো ঘোষণা দিয়ে গেছে। তখন জিয়াউর রহমান নিজের ভুল বুঝতে পেরে জিয়াউর রহমান বলেন যে আমি বঙ্গবন্ধুর পক্ষ হয়ে আসলে ঘোষণাটা দিচ্ছি, সোজা কথা এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে। ওয়াপদা হচ্ছে এখন পানি উন্নয়ন বোর্ড, এখন যেটা আছে পানি উন্নয়ন বোর্ড, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, যেটার প্রিভিয়াস নাম ছিল ওয়াপদা, হ্যাঁ। তো এই জন্য বিষয়টা হচ্ছে যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা পাঠ করেন, এ নিয়ে কোনো সন্দেহ নাই, এবং বঙ্গবন্ধুর পক্ষ থেকে জিয়াউর রহমান হচ্ছে আপনার সেটা বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দেন, তার পক্ষ থেকে জিয়াউর রহমান হচ্ছে স্বাধীনতার ঘোষণাটা পাঠ করেন। এবং জিয়াউর রহমান যে পাঠ করেন সেটাই প্রথম সর্বপ্রথম রেডিওতে প্রচারিত হয় এবং সবাই শোনে। এই কারণে মনে করে যে জিয়াউর রহমান হচ্ছে আপনার, এটা নিয়ে আপনার বিএনপিরা হইচই করে, এই মনে করে যে এইটা জিয়াউর রহমান ঘোষণা দিয়েছে, বিষয়টা কিন্তু তা না, হ্যাঁ।
থ্যাংক ইউ সিরাজুল মনিরা। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, 1971 চলে গেছেন। আচ্ছা, তাহলে বিষয়টা হচ্ছে মোটামুটি আমরা এখানে ইয়ে করলাম যে আমরা স্বাধীনতার ঘোষণাটা কে দিয়েছে। আপনারা এইটা একদম এক্সাক্ট সত্যি কথা বলবেন, এখানে কোনো লুকালুকির কিছু নাই, ক্লিয়ার? এবং বঙ্গবন্ধু তখন যা বলতো সবাই তাই শুনতো। জিয়াউর রহমানও কিন্তু বঙ্গবন্ধুর অর্ডারই মানতো। বুঝতে পারতেছেন? এখনকার এই যে নতুন যারা নব্য ধরেন বিএনপি করে বা অন্যান্য দল করে, তারা তারা নিয়ে এত লাফালাফি করে, ঠিক আছে? বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই, ঠিক আছে? তাকে নিয়ে আসলে আপনারা কারো দলের সাথে মিশাবেন না, হ্যাঁ, ওনাকে আলাদাই রাখেন, উনি সেপারেট একটা জিনিস, ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, তার মানে আমাদের মোটামুটি 27 মার্চ পর্যন্ত হইলো। আচ্ছা, এখন একজন জিজ্ঞাসা করছে এম এ হান্নান 26 মার্চ সকালের দিকে পাঠ করেন, বুঝতে পেরেছেন? এবং তখন ফটোকপি করা হয়, ফটোকপি করার পর তারপরে জহুর আহমেদ আর এবং হান্নান আরো সবাই মিলে এটা বিলি করেন। বিলি করার পর আপনার হচ্ছে এইটা 27 মার্চে জিয়াউর রহমান এটা বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা দান করে। এরই মাঝে এটা আবার বাংলাতে ট্রান্সলেট করা হয় আবুল কাসেম সন্দীপ। এই জিনিসগুলো এরকম আর কি, হ্যাঁ। আচ্ছা, ও, এখন বঙ্গবন্ধুকে ধরেন আপনার নিয়ে যাওয়া হলো, ধরেন বঙ্গবন্ধু তো হচ্ছে, 1 মিনিট, স্বাধীনতার ঘোষণাপত্রের আগে আমরা আরেকটা পেজ নিয়ে নেই, এখানে পেজ নিয়ে আমি একটু পড়াই। বঙ্গবন্ধুকে যে আপনি গ্রেপ্তার করলেন, এই বঙ্গবন্ধুকে তার একটা নাম দিয়েছিল, নাম হচ্ছে বিগ বার্ড। বিগ বার্ড, ঠিক আছে? তো বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করার এই অপারেশনটা হচ্ছে অপারেশন বিগ বার্ড। অপারেশন বিগ বার্ড, ক্লিয়ার? তার মানে বঙ্গবন্ধুকে আপনি গ্রেপ্তার করতেছেন, এই গ্রেপ্তারের নামটা হচ্ছে বা অপারেশনটা হচ্ছে অপারেশন বিগ বার্ড। বিগ বার্ডটা আসলে বঙ্গবন্ধু, বুঝতে পেরেছেন? বিগ বার্ডটা হচ্ছে বঙ্গবন্ধু। আর এই বঙ্গবন্ধুকে আপনার হচ্ছে ইয়ে করার জন্য পাকিস্তানের আর্মি এই পাঠাইছিল হচ্ছে আপনার দুইজনকে। একটা হচ্ছে আলম জহির আলম, উনি পরবর্তীতে তখন মেজর ছিলেন এবং পরবর্তীতে ব্রিগেডিয়ার হয়েছেন। আর একটা হচ্ছে মেজর বেলাল। এই দুইজনই তখন মেজর র্যাঙ্কের অফিসার ছিলেন, ক্লিয়ার? তার মানে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করার জন্য দুইজনকে পাঠানো, একটা জহির আলম আর একটা হচ্ছে মেজর বেলাল। এবং তারা বঙ্গবন্ধুকে ওই রাতে গ্রেপ্তার করে। বঙ্গবন্ধুর নাম ছিল বিগ বার্ড, তার এই টোটাল অপারেশনের নাম ছিল অপারেশন বিগ বার্ড। আর যখন বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় এবং জেলখানায় নেওয়া হয়, তখন বলা হয় দ্য বিগ বার্ড ইন কেজ, এটা মনে রাখবেন। দা বিগ বড় হতে হবে, বিগ বার্ড ইন কেজ, কেজ। বিগ বার্ড ইন কেজ মানে বিগ বার্ড হচ্ছে কারাগারে। তা পরীক্ষায় আসে যে এইটা কার সাথে রিলেটেড, এইটা বঙ্গবন্ধুর সাথে রিলেটেড। এই বিগ বার্ডটা হচ্ছে বঙ্গবন্ধু। তারপরে বঙ্গবন্ধু কি করা হয়, বঙ্গবন্ধুকে আসলে নিয়ে যাওয়া হয় হচ্ছে আপনার প্রথমে নিয়ে যাওয়া হয় আপনার হচ্ছে আদমজি ক্যান্টনমেন্টে। সরি, ঢাকা ক্যান্টনমেন্ট। আদমজি ক্যান্টনমেন্ট না, আমি ঢাকা ক্যান্টনমেন্ট বলি, একটু বলি ঢাকা ক্যান্টনমেন্ট। এই ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে আদমজি স্কুলে আদমজি স্কুলে তাকে প্রথম রাত রাখা হয়, প্রথম 2 দিন মনে রাখা হয়। আদমজি স্কুল থেকে তাকে নিয়ে যাওয়া হয়, এগুলো পাবেন না, এগুলো ইতিহাস ভিত্তিক, আপনার বই না পড়লে এই জিনিসগুলো আপনি পাবেন না। আদমজি স্কুল থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে ফ্ল্যাগ স্টাফ হাউসে। ফ্ল্যাগ স্টাফ হাউস ফ্ল্যাগ স্টাফ হাউসটা এখন বর্তমানে এয়ারফোর্সের চিফ এই এয়ারফোর্সের চিফের হচ্ছে আপনার হচ্ছে বর্তমান হচ্ছে বাসভবন হিসেবে এইটা ব্যবহার করা হয় আর কি। এয়ারফোর্সের চিফ ফ্ল্যাগ স্টাফ হাউস, যারা ক্যাটাগরি গিয়েছেন তারা দেখতে পাবেন, হ্যাঁ। তো এরপরে তাকে হচ্ছে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। তো এই হচ্ছে আপনার বঙ্গবন্ধু টোটাল মোটামুটি হিস্টোরি আর কি, হ্যাঁ। তো এগুলো একটু মনে রাখবেন, বঙ্গবন্ধুকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এগুলো বলে দিলাম, কে কে আসছিল, ক্লিয়ার? তার ছদ্মনাম কি ছিল, এগুলো আপনারা একটু জাস্ট মুখস্থ করে ফেলবেন একদম। ইতিহাস ভিত্তিক আহ ইতিহাস ভিত্তিক বইগুলো, বার্ড বার্ড আচ্ছা, একজন বলছে BIRD, বার্ড হবে, অপারেশন বিগ বার্ড, হ্যাঁ, এটা। ইতিহাস ভিত্তিক বই অনেক বই আছে, হুমায়ুন আহমেদের বই পড়তে পারেন, তারপর হচ্ছে আপনি এই যে অলি আহমেদের বই পড়তে পারেন, অনেক বই আছে। আচ্ছা, আরো বইয়ের নাম বলবো না, ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। তা আমরা পড়ি, এরপর আমাদের আর কিছু নাই, মার্চ শেষ। মার্চের পরে আমরা চলে যাব হচ্ছে এপ্রিলে। তাহলে মার্চ পর্যন্ত আমাদের মোটামুটি ক্লিয়ার, হ্যাঁ। মার্চ পর্যন্ত আমাদের ক্লিয়ার, এখন আমরা চলে যাব এপ্রিলে। এপ্রিলে যেটা হয়, আমাদের সরকার গঠন করা হয়। সরকার গঠন করে, এটা স্লাইডে আমি দাগায় দিব। আর 10ই এপ্রিল হচ্ছে আমার 1971 সালে স্বাধীনতা ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি করা হয়, এবং 17ই এপ্রিল এটা হচ্ছে আমার শপথ নেওয়া হয়। আচ্ছা, এই সরকার গঠন নিয়ে
আপনার অনেক নাটক, অনেক চরিত্রে হয়েছে। তাজউদ্দিন আহমেদ কিভাবে ইন্ডিয়া গিয়েছিলেন, তারপর সেখান থেকে কিভাবে ইন্দিরা গান্ধীর সাথে আপনি যোগাযোগ করেছিলেন, ওইটা আমি রিটেনে পড়াই, রিটেনে লাগে, ওখানে আমরা শিখবো ইনশাল্লাহ। আর এই সরকারের উপরে আপনার একটা বই আছে, সেটা হচ্ছে আমাদের এইচ টি ইমামের নাম শুনছেন? এইচ টি ইমাম, ইমাম, এইচ টি ইমামের নাম শুনছেন আপনারা? রাইট, আরে চমৎকার। হ্যাঁ, হুমায়ুন আহমেদের দেয়াল বই অনেক কিছু আছে, হ্যাঁ অবশ্যই দেওয়া, এটাও পড়বেন, বা যত বই পড়বেন তত ভালো। এইচ টি ইমাম হচ্ছে হাসান তৌফিক ইমাম। উনি হচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা ছিলেন। তো মন্ত্রী পরিষদ সচিব ছিলেন এক সময়। তো ওনার একটা বই আছে, বাংলাদেশ সরকার। এটা হচ্ছে আপনার বাংলা একাডেমিতে পাবেন, খুবই চমৎকার একটা বই, বাংলা একাডেমিতে পাবেন। ওইখানে একদম হিস্টোরি তুলে ধরা হয়েছে, বুঝতে পারতেছেন? তো ওইটা হচ্ছে আপনার ওই মুজিবনগর সরকারের উপরে একটা ডিটেলস মোটা একটা বই, চমৎকার একটা বই। হুম, এটা আপনারা দেখেন, ঠিক আছে? বাংলা একাডেমিতে গেলেই হবে, এইচ টি ম্যামের এটাই সম্ভবত লাস্ট বই, বা মানে খুব রিসোর্সফুল একটা বই। সো 10 এপ্রিল আর 17 এপ্রিল হইলো এখন এই যে আনুষ্ঠানিক জারিপত্র, এইটা সংবিধানে ইনক্লুড করা হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সপ্তম তফসিলে। দেখবেন যে সপ্তম তফসিলে যাবেন আজকে কনস্টিটিউশনের, ওইখানে গিয়ে দেখবেন যে আপনার স্বাধীনতার ঘোষণাপত্র, এই ঘোষণাপত্রটাই আসলে ওই 1971 সালে 10 এপ্রিলের ঘোষণাপত্র, এটা পুরোটা পড়বেন। এবং এইখানে কে রাষ্ট্রপতি হবে, কে উপরাষ্ট্রপতি হবে, কে কি দায়িত্ব পালন করবে, সব এখানে বলা আছে। ঠিক আছে, এটা দেখলেই আপনাদের মোটামুটি পড়া হয়ে যাবে। হ্যাঁ, এগুলো ওইখান থেকে তুলে দেওয়া হয়েছে। এই ঘোষণাপত্র রচনা করা হচ্ছে ব্যারিস্টার আমিরুল ইসলাম, এখন উনি জীবিত আছেন। ঘোষণাপত্র পাঠ করে ইউসুফ আলী। আচ্ছা, আর কার্যকর করা হয় হচ্ছে 26শে মার্চ 1971 সাল থেকে। এই জন্য আমরা স্বাধীনতা দিবস 26শে মার্চ পালন করি, কারণ আমরা 26শে মার্চ থেকে স্বাধীন আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা আপনারা দেখবেন, বল কোশ্চেন। এখন এই মুজিবনগর সরকারে বললাম না, এইচ টি ম্যামের উপর একটা বই আছে, আপনারা ওই বইটা পড়তে পারেন ডিটেলস জানার জন্য। ওইখান থেকে এগুলো তুলে দেওয়া হচ্ছে। 10 এপ্রিল গঠন হয়, 17 এপ্রিল শপথ হয়, ঠিক আছে? এবং স্থান হচ্ছে মেহেরপুর জেলার ভবের পাড়া গ্রামের বৈদ্যনাথ তলার অম্রকাননে বা আম্রকাননে, যেটা বর্তমান নাম হচ্ছে মুজিবনগর। মুজিবনগর নাম করেন তাজউদ্দিন আহমেদ। এইটা হচ্ছে মেহেরপুরে, কিন্তু প্রথমে মেহেরপুর সিলেক্ট করা হয় নাই, প্রথমে সিলেক্ট করা হয়েছিল চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা, হ্যাঁ, মনে রাখবেন যে আমাদের শপথ গ্রহণের এই অনুষ্ঠানটা প্রথমে ফিক্স করা হয়েছিল চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গাতে পাকিস্তানিরা মিলিটারি আক্রমণ করে এবং এটা ডেস্ট্রয় করে দেয়, পরে ট্রান্সফার করে সেটা মেহেরপুরে আপনার শিফট করে। তাহলে বোঝা যাচ্ছে যে প্রথমে সিলেকশন কোনটা, মনে থাকবে চুয়াডাঙ্গা। আচ্ছা, শাহ আলম, শাহ আহসান, এখন বুঝতে পারতেছেন? আচ্ছা, আমরা এই মোটামুটি এই কিছুক্ষণ পরে ব্রেকে চলে যাব, তার আগে আমরা একটু পড়ে নিই, আরেকটু পড়ে নিই। ঠিক আছে, এই বুঝা যাচ্ছে সবাই? আমি কিন্তু একমাত্র বক বক করে যাচ্ছি, আপনাদের কাছ থেকে জাস্ট একটু রেসপন্স দেখতেছি, কিন্তু যা পড়াচ্ছি বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। যাক, আলহামদুলিল্লাহ, সুখী, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ আমি স্লাইড দেখাচ্ছি, দাগায় দেখাচ্ছি, চেষ্টা করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাই মাসুম। আচ্ছা, No, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে প্রথমে এটা কিন্তু পরীক্ষা আসে, যে এটা কিন্তু অনেক বইও পাবেন না। প্রথমে কিন্তু চুয়াডাঙ্গাতে আপনার সেটেল করা হয়, যে এখানে আমরা শপথ গ্রহণ করব। পরবর্তীতে এটা ট্রান্সফার করে মেহেরপুরে করা হয়। মেহেরপুরটা সিলেক্ট করার কারণটা হচ্ছে যে মেহেরপুরের 3 দিকে হচ্ছে ভারত, মেহেরপুরে 3 দিকে ইন্ডিয়া, এদিকে ইন্ডিয়া, এদিকে ইন্ডিয়া, এদিকে ইন্ডিয়া। এখানে যে জায়গাটা সিলেক্ট করা হয়েছে, মনে রাখবেন একটা বিমান যখন সে মুভ করে, তখন তার একটা নির্দিষ্ট স্পেস দরকার হয়। সোজা গেল আর সোজা চলে আসলো, বিষয়টা এরকম না। যেমন একটা বাস যখন দেখেন, বাস তো লম্বা, হ্যাঁ, তো বাস যখন ঘুরায় তখন কিন্তু তার জন্য একটা স্পেস দরকার হয়। তো স্পেস দরকার, সেটা বাসের স্পেসের থেকেও বেশি, বিষয়টা এরকম। তো একটা বিমান যখন আসবে, এসে এখানে ধরেন বোমা ফালাইলো, সে আবার যখন ব্যাক করবে তখন একটা তার ঘোরার জন্য স্পেস লাগবে। যখন সে স্পেসটা কাভার করতে যায়, তখনই কিন্তু ইন্ডিয়ার আকাশ সীমায় ঢুকে যায় পাকিস্তানিরা। আর এর আগেই ইন্ডিয়া তার আকাশ সীমা কিন্তু পাকিস্তানিদের জন্য নিষিদ্ধ করে দিয়েছিল। এই জন্য এইখানে পাকিস্তানি বিমান হামলা করার আর কোনো স্কোপই ছিল না। এই জন্য মেহেরপুরের এই জায়গাটা সিলেক্ট করা হয়। এটা কিন্তু ভাইভাতে খুবই 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? আর পিলির জন্য এই মেহেরপুর জেলার ভবের পাড়ার বৈদ্যনাথ তলার আম্রকানন, এটা মনে রাখবেন, মুজিবনগর। আর এটার নামকরণ তাজউদ্দিন আহমেদ, এবং এটা ফার্স্ট ইয়ে করা হয় হচ্ছে চুয়াডাঙ্গাতে। বাস এতটুকু মনে রাখলে চলবে।
শপথ পাঠ করান, পরিচালনা করেন, এগুলো মনে রাখবেন। রাজধানী বা সচিবালয়, অর্থাৎ সচিবালয় বা কার্যক্রম, সচিবালয়, সাচিবিক কাজ যেখানে করা হয় সেটা সচিবালয়। যেমন ধরেন একটা অর্ডার করা হবে, হ্যাঁ, ধরেন বলা হবে যে আগামী 15ই আগস্ট আমরা শোক দিবস পালন করব। ঠিক আছে, ধরেন শোক দিবস পালন করবো, এটা অর্ডার করা হবে, এটা একটা অফিসিয়াল অর্ডার করতে হয়। এই অফিসিয়াল অর্ডারটা আপনার কি করতে হয় জানেন? চিঠিতে লিখতে হয়, তারপরে সেইটা ওটা চেক করতে হয়। এরপরে ওইটা সাধারণত এটা একটা সেকশন থেকে হয়, সেকশনের হেড হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এই সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা ডিএসও মাঝে মাঝে এটা ইয়ে করে আর কি, হ্যাঁ, ইন্ট্রোডিউস করে। ডিএস থেকে জয়েন্ট সেক্রেটারি দেখবে, জয়েন্ট সেক্রেটারি থেকে এডিশনাল সেক্রেটারি দেখবে, এডিশনাল সেক্রেটারি থেকে সেক্রেটারি দেখবে, সেক্রেটারি থেকে মিনিস্টার দেখবে, মিনিস্টার থেকে আবার আপনার সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ডিএস এ চলে আসবে, মানে একবার উপরে যায় একবার নিচে যায়। এরপরে ফাইনালি এই ডিএস এর স্বাক্ষরে একটা অর্ডার জারি করা হয়। তাহলে এই যে কাজগুলো যে হচ্ছে, এটাকে বলে সাচিবিক কাজ। এই সাচিবিক কাজ যেখানে হয় সেটাই সচিবালয়। তাহলে আমরা মুক্তিযুদ্ধের সময় সরকার গঠন করেছি, সরকারের কিছু সাচিবিক কাজ ছিল, ওইটা হচ্ছে সচিবালয়। রাজধানী এবং সচিবালয় বলতে পারেন। সেটা হচ্ছে মুজিবনগর হচ্ছে অস্থায়ী রাজধানী ছিল, আর সচিবালয় ছিল মানে এটা হচ্ছে অফিস বা কার্যালয় ছিল 8 নং থিয়েটার রোড, কলকাতায়। মানে ওইখানে আপনার টোটাল অফিসিয়াল সেট আপ ছিল। ভারত আমাদেরকে ওইখানে জায়গা দিয়েছে এবং ওইখান থেকে আমরা আমাদের সকল কার্যক্রম পরিচালনা করেছি। আর এটার আয়োজক ছিলেন হচ্ছে তৌফিকি ইলাহি চৌধুরী। এখন দেখবেন মাননীয় প্রধানমন্ত্রীর হচ্ছে জ্বালানি বিষয়ক উপদেষ্টা সম্ভবত উনি, তৌফিকি ইলাহি চৌধুরী। ফর্সা করে, ক্লিন শেপড এবং হচ্ছে চশমা পরে। উনি ছিলেন এসডিও, সাব ডিভিশন অফিস আর মেহেরপুর, যেটাকে এখন বলা হয় ডিসি, ডেপুটি কমিশনার। মানে আগে ওইটা মহকুমা ছিল, মেহেরপুর একটা মহকুমা ছিল, হ্যাঁ। তো মহকুমার হেড ছিলেন হচ্ছে এসডিও, সাব ডিভিশনাল অফিসার। আর মহকুমা যখন জেলায় ট্রান্সফার হয়ে যায় তখন সেটাকে বলা হয় ডেপুটি কমিশনার, জেলা প্রশাসক। ঠিক আছে, তাহলে ওই এসডিও বা এখনকার ডিসি ছিলেন হচ্ছে আপনার তৌফিক ইলাহি চৌধুরী, বর্তমানে উনি প্রধানমন্ত্রী জ্বালানি বিষয়ক উপদেষ্টা। গার্ড অব অনার প্রদান করেন হচ্ছে মাহবুবউদ্দিন আহমেদ, উনি হচ্ছেন পরবর্তীতে ঢাকা জেলায় বঙ্গবন্ধুর সময় এসপি হয়েছিলেন। এই মাহবুবউদ্দিন আহমেদ হচ্ছে পরবর্তীতে বঙ্গবন্ধু যখন আসেন বাংলাদেশ স্বাধীন হয় তখন উনি কিন্তু ঢাকা জেলার এসপি। এই ইনফরমেশন গুলো আপনারা বই ঘাটাঘাটি করলে পারবেন, এগুলো মনে রাখবেন। সরকারের সদস্য ছিলেন 6 জন, আমরা এটা দেখবো। সরকার ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত, মন্ত্রী পরিষদ সচিব এই যে এইচ টি ইমাম। এই যে এইচ টি ইমাম, এই এইচ টি ইমামেরই একটা হচ্ছে বই আছে, হ্যাঁ, বাংলাদেশ মুজিবনগর সরকার, ওই বইটা আপনারা বাংলা একাডেমিতে কিনতে পাবেন, আপনারা পড়বেন। মন্ত্রণালয় ছিল 12টা, মুজিবনগর দিবস 17 এপ্রিল। একমাত্র পত্রিকা ছিল জয় বাংলা, এটা আসছিল কিন্তু, বুঝতে পারতেছেন, মুজিবনগর সরকারের এটা কিন্তু আসছে বিসিএস, তাই না? বুঝা যাচ্ছে? আচ্ছা। আচ্ছা, নয়েজ আসতেছে। আচ্ছা, ঠিক আছে। 2 জন স্যারের লেকচার শুনতেছি মানে বুঝলাম না। মিনহাজ, কার কার লেকচার শুনতেছেন ভাই? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো আমরা একটু পড়ি আবার। আমরা ব্রেক দিব একটু পরে, এই যে মুজিবনগর সরকার শেষ করে আমরা ব্রেক দিয়ে দিব ইনশাল্লাহ, হ্যাঁ। 10 মিনিট একটা ব্রেক দিব। ও আচ্ছা, ঠিক আছে মিনাজ, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এখন বঙ্গবন্ধু সরকারের গঠন প্রকৃতি, এটা আপনারা জানেন। রাষ্ট্রপতি কে ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, এটা বঙ্গবন্ধু নিয়ে আর বলার কিছু নাই। সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি ছিলেন। ঠিক আছে, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। আচ্ছা, মানে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলাম। হুম। আচ্ছা, তাদের ছেলেদের নাম শুনবেন। তাদের ওনার ছেলে তো মারা গেছে, ঠিক আছে। তাজউদ্দিন আহমেদ, তাজউদ্দিন আহমেদের যে রিমি আছেন, এখন হচ্ছে আপনার মেম্বার অফ পার্লামেন্ট। আর হচ্ছে সোহেল তাজ তো এখন বডি বিল্ডিং করেন আর কি, ঠিক আছে। তো উনি প্রধানমন্ত্রী ছিলেন, প্রতিরক্ষা দায়িত্ব ছিলেন, পরিকল্পনা এবং অর্থনৈতিক বিষয়, দেখছেন এটা কিন্তু আসছিল, অর্থনৈতিক বিষয় এবং পরিকল্পনা বিভাগের প্রধান, ক্লিয়ার। আর ক্যাপ্টেন মনসুর আলী কিন্তু অর্থমন্ত্রী, দেখেন এগুলো কিন্তু একটু সুন্দর করে ইয়ে করতে হবে, ঠিক আছে। শিল্প বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু পরিবহন মন্ত্রণালয়ের আন্ডারে ছিল, ঠিক আছে। খন্দকার মোশতাক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী ত্রাণ পুনর্বাসন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল হচ্ছে এইচ এম কামারুজ্জামান। এখানে আবার ঠিক আছে, কামারুজ্জামান, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, ওনার ছেলের নাম হচ্ছে খায়রুজ্জামান লিটন, উনি হচ্ছে আধুনিক রাজশাহীর রূপকার আর কি, রাজশাহীর মেয়র ছিল আর কি, ঠিক আছে। আচ্ছা, আমাকে জাস্ট 30 সেকেন্ড একটু সময় দেন ভাই।
আচ্ছা ঠিক আছে, আমরা আবার চলে আসি। কর্নেল এম এ জি ওসমানী হচ্ছে সেনাবাহিনীর প্রধান ছিলেন। উনি কিন্তু আনম্যারিড ছিলেন, মানে সারা জীবনই ব্যাচেলর ছিলেন, উনি কিন্তু বিয়ে করেন নাই, ব্যাচেলর ছিলেন এই সময়। এই জন্য জিজ্ঞাসা করে ভাইবাতে, এম এ জি ওসমানী ছেলে মেয়ে কি করে, আসলে ওনার ছেলে মেয়ে নাই, উনি বিয়ে করে নাই। কর্নেল আব্দুর রব হচ্ছে চিফ অফ স্টাফ, উনি হচ্ছে আপনার হচ্ছে একদম ফাইনালি যখন পাকিস্তানের আমাদের কাছে আত্মসমর্পণ করে, তখন উনি আমাদের পক্ষ থেকে উনি ছিলেন আর কি, ওখানে উপস্থিত ছিলেন। গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার, গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার ডেপুটি চিফ অফ স্টাফ বিমান বাহিনীর প্রধান ছিলেন পরবর্তীতে, ঠিক আছে। এবং একটা বই আছে ভেতরে এবং বাইরে 1971, এই বইটা পরবর্তীতে অনেক নিন্দিত হয়েছে, নন্দিত না নিন্দিত হয়েছে, মানে অনেক সমালোচিত হয়েছে আর কি, হ্যাঁ। মুক্তিযুদ্ধের রণকৌশল। আচ্ছা এখন বাজে হচ্ছে, এখন ব্রেক নিবেন না 10 মিনিট পরে ব্রেক নিবেন বলেন? এখন ব্রেক দিব না 10 মিনিট পরে ব্রেক দিব? আচ্ছা মাসুম হচ্ছে ওই আপনারা ওটা পড়তে পারেন না, ওই ঘরের ভেতরে এখানে ওই আওয়ামী লীগের অনেক সমালোচনা করা হয়েছে আর কি, এই জন্য। আচ্ছা ব্রেক, ঠিক আছে। তাহলে এখন আপনার একটু আচ্ছা, ম্যাক্সিমামই হচ্ছে এখনই ব্রেক নিতে চাই। আহ, ওনার নাম হচ্ছে, বইটার নাম হচ্ছে 1971 ভেতরে বাহিরে এরকম একটা নাম, হলুদ কাভার, এমন ছবি দেওয়া আছে, ঠিক আছে, হাবিব হোসেন। আচ্ছা এখন প্লিজ, ঠিক আছে এখন। তাহলে এখন আমার বাজে, আমার ঘড়িতে 7টা 37 বাজে, ঠিক আছে। আমরা ঠিক 7টা 37 তো 7টা 45 ইনশাল্লাহ, 8 মিনিট একটা ব্রেক, আমরা ক্লাস শুরু করব। তাহলে এসে আমরা মুক্তিযুদ্ধ রণকৌশল নিয়ে আলোচনা করব, ঠিক আছে। সবাই একটু পাওয়ার ন্যাপ নিয়ে নেন, হ্যাঁ।
আসসালামু আলাইকুম, আমরা ফেরত চলে আসলাম। ক্লাস শুরু করবো ইনশাল্লাহ, কি বলেন? আচ্ছা, সাদিয়া বই সাজেস্ট করতে চাচ্ছি, শুনতে যাচ্ছেন, ঠিক আছে। একটা একটা করে বলি। মানে কি ক্লাস শুরু করবো? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ক্লাসটা শুরু করি, হ্যাঁ। তো বই আস্তে আস্তে বলবো। আপনারা সর্বপ্রথম যে বইটা কিনতে পারেন সেটা হচ্ছে যে কর্নেল অলি আহমেদের একটা বই আছে, ঠিক আছে। বাংলাদেশের রাজনীতি, সাল দেওয়া আছে 1947 থেকে 1971 বা 1975। এই যে ব্যারিস্টার রুমিন ফারহানের বাবা, বুঝতে পারতেছেন? ওনার বইয়ে একদম ডিটেলস, যেমন ধরেন 1971-এ সুন্দর করে ডেট ওয়াইজ প্রত্যেকটা জিনিস দেওয়া আছে। এটা আপনারা পড়তে পারেন, আপনাদের কাজে লাগবে। আচ্ছা, এরপরে আরো দু একটা বই বলতেছি, আস্তে আস্তে আসি। তো মুক্তিযুদ্ধের রণকৌশল, এই মুক্তিযুদ্ধের রণকৌশলটা খুব সংক্ষেপে আমি একটু বলি। তো কিভাবে বললে ভালো হয়? কমান্ডারদের নাম আগে বলি, কি বলেন, তাই না? কমান্ডারদের নাম আগে বলি। আমার এই মুক্তিযুদ্ধের রণকৌশলে আহ আমার যেটা লাগবে কমান্ডারদের নাম, এই যে মেজর কমান্ডার হচ্ছে মেজর জিয়াউর রহমান, মেজর আবু তাহের, এই কমান্ডারদের নাম লাগবে, ঠিক আছে। তাহলে এখন আমরা শিখবো হচ্ছে কমান্ডারদের নাম। Clear? একটু পেজ দিয়ে নিই আমি। আচ্ছা, আগে দেখে নিই কি কি আছে। আচ্ছা না, আগে আমি পড়াই। আসুন, একটা পেজ দিয়ে নিই, পেজ নিলে বুঝতে পারবেন। এক মিনিট। রিয়াদ, শুনতে পাচ্ছেন ভাইয়া? আচ্ছা, এখন আমি আমার মতো পেজ নিয়ে একটু পড়াই। আচ্ছা, থ্যাংক ইউ। আমি এখন আমার মতো করে একটু রণকৌশলটা পড়াই, তাহলে খুব সহজে পড়া হয়ে যাবে, ঠিক আছে। সো একটু দেখে নেই যে টোটাল আমার মুক্তিযুদ্ধকে আহ, পরিচালিত করার জন্য যারা একদম ফাইট করবে মাঠে, তাদেরকে আসলে প্রথমে তিনটা ফোর্সে ভাগ করা হয়। এই তিনটা ফোর্সের দায়িত্ব ছিল তারা আসলে সরাসরি যুদ্ধ করবে, হ্যাঁ। তো সরাসরি যুদ্ধ করবে, তারা বিভিন্ন ধরনের বড় বড় অপারেশন করবে, পাকিস্তানিদের গুলাগুলি করবে, মানে জাস্ট যুদ্ধ করবে। এই যুদ্ধ করার জন্য ফোর্স গঠন করা হয়। এই ফোর্স ছিল হচ্ছে তিনটা। একটা হচ্ছে জেড ফোর্স, একটা হচ্ছে এস ফোর্স, একটা হচ্ছে কে ফোর্স। জেড হচ্ছে জিয়াউর রহমানের নামের অধ্যাক্ষর নিয়ে জেড ফোর্স, মানে জিয়াউর রহমান, মেজর জিয়া। শফিউল্লাহর নাম থেকে এস, আর খালেদ মোশাররফের নাম থেকে কে। তারা সবচেয়ে সিনিয়র মোস্ট ছিল। এই সিনিয়রদের নাম থেকে তাদের অ্যালফাবেট, ফার্স্ট অ্যালফাবেট নিয়ে জেড ফোর্স, এস ফোর্স এবং কে ফোর্স, এই তিনটা ফোর্স গঠন করা হয়। তারা কারো আন্ডারে ছিল না, সরাসরি একদম আপনার হচ্ছে সেনা চিফ যিনি, তার আন্ডারে ছিল আর কি, হ্যাঁ। ওসমানীর আন্ডারে ছিল। তারা কি করবে? জাস্ট যুদ্ধ করবে, আর কিছুই না। আচ্ছা, এর বাহিরে মানে এরা একদম টোটালি মিলিটারি, মিলিটারি বা এয়ারফোর্স বা সশস্ত্র বাহিনী আর কি, হ্যাঁ। আচ্ছা, এদের সবাই ওয়েল ট্রেইনড আপ ট্রেনিং করা মানুষ। আচ্ছা, এর বাহিরে সাধারণ যে নাগরিক ছিল, এই সাধারণ নাগরিক গুলোকে নিয়ে আপনার হচ্ছে তিনটা বাহিনী গঠন করা হয়। একটা হচ্ছে নিয়মিত বাহিনী, একটা হচ্ছে অনিয়মিত বাহিনী, আর তিন নম্বর হচ্ছে আঞ্চলিক বাহিনী, হ্যাঁ, আঞ্চলিক বাহিনী। আচ্ছা, এই সাধারণ নাগরিকদের মধ্যে এই নিয়মিত অনিয়মিত বাহিনী এটা পুরোটাই সেন্ট্রালাইজড ছিল। আর আঞ্চলিক বাহিনীটা হচ্ছে এটা অঞ্চল ভিত্তিতে হচ্ছে আর কি ছিল আর কি। এইটা ওই এলাকার স্থানীয় লোকজন তারা নিজেরাও তৈরি করেছে কিছু কিছু জায়গায়, এবং তাদের সাথে কিন্তু আসলে আসলে সরকারের বলেন বা হচ্ছে আপনার এই যারা যুদ্ধ করবে এই ফোর্সদের সাথে কারো কারো রিলেশন ছিল, কারো কারো রিলেশন ছিল না, বুঝতে পারতেছেন? তো এই জন্য আমরা এত কিছুতে যাব না, টোটাল নাগরিকদেরকে নিয়ে আমরা তিনটা ফোর্স গঠন করে, একটা হচ্ছে নিয়মিত বাহিনী, একটা অনিয়মিত বাহিনী, একটা হচ্ছে আঞ্চলিক বাহিনী। আর নিয়মিত বাহিনীর মধ্যে যারা যুদ্ধ করতে পারতো, বা যারা অস্ত্র চালাইতে পারতো, বা যাদের অস্ত্রের ট্রেনিং আছে,
এরকম মানুষদেরকে নিয়ে নিয়মিত বাহিনী গঠন করা হয়, যেমন রিটায়ার্ড আর্মি পার্সন। রিটায়ার্ড আর্মি পার্সন এইখানে কিন্তু সবাই ওয়ার্কিং ছিল, মানে তারা কিন্তু এখন চাকরিতে ছিলেন। আর যারা রিটায়ার্ড করেছেন, যেমন একজন সেনাবাহিনীর সোলজার, তিনি রিটায়ার্ড করেছেন কিন্তু অস্ত্র চালাতে জানতে পারতেন। একজন পুলিশের একজন সদস্য, উনি রিটায়ার্ড করেছেন, ইনি অস্ত্র চালাতে পারতেন। এরকম অস্ত্র চালাইতে যারা পারে তাদেরকে নিয়ে, কিন্তু রিটায়ার্ড চাকরিতে নাই, তাদেরকে নিয়ে নিয়মিত বাহিনী গঠন করা হয়। আচ্ছা, এরপর অনিয়মিত বাহিনী হচ্ছে যারা কিচ্ছু পারে না, আম জনতা। হুম, আম জনতা এদেরকে নিয়ে ট্রেনিং দেওয়ানো হয় পরবর্তীতে, ঠিক আছে। এটা হচ্ছে আম জনতা, ক্লিয়ার। আর আঞ্চলিক বাহিনী হচ্ছে এইটাও আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে আম জনতা প্লাস হচ্ছে আপনার এই যে যারা ওয়েল ট্রেনার, যারা আপনার ইয়ে করেছে, যুদ্ধ করতে পারতো বা অস্ত্র চালাইতে পারতো, অর্থাৎ যারা চাকরিতে অবস্থায় আপনার হচ্ছে আপনার অস্ত্র চালাইতে পারতো, তারপর চাকরি থেকে রিটায়ারমেন্টে চলে গেছে, এরকম মিক্সড ইয়ে হচ্ছে আম জনতা। হম, প্লাস আম জনতা নিয়ে আঞ্চলিক বাহিনী গঠিত হয়। তাহলে আপনার নাগরিকদেরকে নিয়ে টোটাল দুইটা বাহিনী, তিনটা বাহিনী, নিয়মিত, অনিয়মিত, আঞ্চলিক। আঞ্চলিক গুলোর মধ্যে আবার কিছু নাম লাগবে, যেমন হচ্ছে আপনার এই যে কাদেরীয় বাহিনী, বঙ্গবীর কাদের যেটা বলা হয়, হ্যাঁ, কাদেরীয় বাহিনী বা কাদেরিয়া বাহিনী। তারপরে আফসার বাহিনী আছে, ঠিক আছে, আফসার বাহিনী আছে, তারপর রফিক বাহিনী আছে। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাম করে দেখা যাচ্ছে যে তারা আসলে নিজেদের মতো ছোট করে যুদ্ধ যুদ্ধ করতো আর কি, বা গুলি চালাইতো আর কি, বা পাকিস্তানের দিকে প্রতিরোধ করতো। তাহলে এই নিয়মিত বাহিনীর মধ্যে আবার কে ছিল, এই এদের সাথে কিন্তু মুক্তি ফৌজ নামে, মানে এদেরকে অনেক সময় মুক্তি ফৌজও বলা হয়, বা মুক্তি ফৌজ যারা ছিলেন তারা নিয়মিত বাহিনীর মধ্যে ছিলেন, কারণ এরা হচ্ছে আপনার ওই যুদ্ধ বা অস্ত্র চালাতে পারতো, ঠিক আছে। আচ্ছা, এরপর অনিয়মিত বাহিনী, যেমন সেটা হচ্ছে আপনার সাধারণ মানুষ ছিল তো, এই মুজিব বাহিনী আবার কিন্তু এর মধ্যে পড়ে, মানে এরকম ভাগ করা হয়। মানে সোজা কথা, এই অনিয়মিত বাহিনী, মুক্তি ফৌজ, এগুলো সব কিছু হচ্ছে আপনার এই ZSK ফোর্সের বাহিরে। তাহলে মোদ্দা কথা হচ্ছে যে আমরা যারা যুদ্ধ করতো তারা হচ্ছে জেড ফোর্স, এস ফোর্স, কে ফোর্স, সোজা সাপটা শেষ। এবং বাকি যারা নাগরিক যারা যুদ্ধ করতে পারতো বা অস্ত্র চালাতে পারতো অথবা পারতো না, সবাইকে নিয়ে আমরা বাকি সবগুলোর মধ্যে মানে আলাদা পার্ট করে ফেলবো। তাদেরকে তিন ভাগে ভাগ করেছি, নিয়মিত, অনিয়মিত, আঞ্চলিক। নিয়মিত বাহিনীর মধ্যে হচ্ছে আপনার জানেন সংজ্ঞা বলেছি, এর মধ্যে মুক্তি ফৌজ নিয়মিত বাহিনীর মধ্যে পড়ে। আবার মুজিব বাহিনীকে অনিয়মিত মাধ্যমে বাহিনীর মধ্যে ফালানো হয়। আর আঞ্চলিক বাহিনী হচ্ছে কাদেরীয় বাহিনী, আফসার বাহিনী, রফিক বাহিনী। এটা হচ্ছে আপনার ফোর্স। এখন এই ফোর্স গুলো সবাই কিন্তু কিছু সেক্টরের মধ্যে ইনক্লুডেড ছিল। এখন এই সেক্টর গুলার নাম আমাদের লাগবে, প্লাস সেক্টর কমান্ডারদের নাম আমাদের লাগবে, ঠিক আছে। আচ্ছা, আসলে আমরা একটু দেখি সেক্টর কমান্ডারদের নাম। তো এইটা অনেক সময় অনেকেই ভুল করে ফেলে বা মনে থাকে না। তা আমি একটা ছন্দ ইয়ে করে সেক্টর গুলোর নাম মনে রাখতাম, একটু সেটাই আমি লিখে দিই। যেমন হচ্ছে এজির 2 নাম্বার হচ্ছে, এটা মনে রাখবেন, এজির আমি আগে লিখে নিই। 2 নাম্বার হচ্ছে মোটু খা। মোটু খা, এটা মনে থাকবে, 3-4 বার মুখস্থ করে মানে পড়লে মনে থাকবে। এজির মোটু খা। 3 হচ্ছে সতীনু। সতীনু। 4 নাম্বার হচ্ছে সিচা। সিচা। 5 নাম্বার হচ্ছে 500। 500। 6 নাম্বার হচ্ছে বাছুর। বাছুর, বাছুর। 7 নাম্বার হচ্ছে সাতানু। 7 নাম্বার হচ্ছে সাতানু। সতীনু আর সাতানু। 8 নাম্বার হচ্ছে অটমন। অটমন। 9 নাম্বার হচ্ছে আপনার জনম জনম, হ্যাঁ, জনম। আচ্ছা, 10 নাম্বার হচ্ছে পানি। 10 নাম্বার পানি। 11 নাম্বার হচ্ছে আপনার 11 হাত। 11 হাতা। আচ্ছা, এটা হচ্ছে সেক্টর কমান্ডারদের ছন্দ। কমান্ডারদের ছন্দ। একটা সেক্টর কমান্ডারদের উপর একটা বই আছে, সেক্টর কমান্ডার শাহজাহান সাজু। এটা আপনারা রকমারিতে পাবেন, বইটা চমৎকার। শাহজাহান সাজু, তাদের জীবন হিস্টোরি গুলা এখানে তুলে ধরা হয়েছে, হ্যাঁ। তাহলে এগুলো একটু পড়বেন। তাহলে আমি বইয়ের নাম একটা লিখে দিলাম, সেক্টর কমান্ডার শাহজাহান সাজু, এটা রকমারি.com পাবেন। আচ্ছা, এজির মোটুখা সতিনু, সিচা 500 বাছুর, সাতানু অটমন জনম, পানি 11 হাতা। এভাবে মনে রাখতে পারবেন। আচ্ছা, এজির এতে এক, এটা লিখলাম না। যেতে জিয়া আর আরতে রফিক, তার মানে 1 নাম্বারে ছিল জিয়া প্লাস রফিক, ঠিক আছে, জিয়া প্লাস রফিক। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে মোটু। টু। টু মানে টু, মোটু মানে টু। খা, খালেদ আর হায়দার। খালেদ আর হায়দার। খালেদ প্লাস হায়দার।
ঠিক আছে, এটিএম হায়দার। এই এটিএম হায়দারের বোনই হচ্ছে আপনার ক্যাপ্টেন সেতারা বেগম। সেতারা বেগম, হ্যাঁ, ক্যাপ্টেন সেতারা বেগম। আচ্ছা ঠিক আছে, এটিএম হায়দারের এরা ভাই বোন কিন্তু, হ্যাঁ। উনি কিন্তু এক মহিলা হচ্ছে আপনার উপাধি পাওয়া অফিসার আর কি। উনি কিন্তু সেনাবাহিনীর ইয়ে ছিলেন, এখনো বেঁচে আছেন, সেনাবাহিনী ডাক্তার ছিলেন উনি, মেডিকেল করেছিলেন আর কি, হ্যাঁ। আর এটিএম হায়দার হচ্ছে আপনার লং কোর্সের অফিসার ছিলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সতীনু, তি, তি, তিতে কি, এই দন্তস্ব আর দন্ত ন, শফিউল্লাহ। শফিউল্লাহ হচ্ছে তিনে, শফিউল্লাহ। আর হচ্ছে নুরুজ্জামান, নুরুজ্জামান, নুরুজ্জামান। ঠিক আছে, নুরুজ্জামান, নুরুজ্জামান। একটু দ্রুত লিখতেছি এই জন্য লেখা একটু খারাপ হচ্ছে, একটু পড়ে নিবেন, কোনো সমস্যা নেই, কারণ আপনি দেখতে পারবেন। সি চার চার, চার সি চার, সি আর দত্ত, সি আর দত্ত, সি আর দত্ত। উনি পরবর্তীতে কিন্তু আপনার হচ্ছে বাংলাদেশ যে বিডিআর, বিডিআর গঠন করার মুখ্য ভূমিকা পালন করেছেন হচ্ছে মেজর সি আর দত্ত আর কি, হ্যাঁ। আচ্ছা, পরে মেজর জেনারেল হয়েছিলেন। 500, পাঁচ, পাঁচ শত মানে শকত, পাঁচের শকত, শকত, ঠিক আছে। ওনাকে টাইগার লিডার বলা হয়, মানে উনি খুবই সাহসী ছিলেন, খুবই সাহসী ছিলেন। বাছুর, ছ, ছ তে ছয়, ঠিক আছে। আর বাতে উইং কমান্ডার বাসার, উইং কমান্ডার বাসার। এই বাসার কিন্তু পরবর্তীতে কি হয়েছিলেন জানেন, উনি এয়ারফোর্সের চিফ হয়েছিলেন। এবং যে এয়ারফোর্সের চিফ, তো প্রথম যেদিন এয়ারপ্লেন নেওয়া হয় বাংলাদেশের এয়ারফোর্সের ইনক্লুড করা হয়, ওই দিন উনি বিমানে ছিলেন। পরে ওই বিমানটাই আসলে ধ্বংস হয়ে যায় আর কি, হ্যাঁ। বিমান উড্ডয়নের সময় বিমান ধ্বংস হয়ে যায় এবং উনি শহীদ হন, মানে মারা যান আর কি। বাছুর মানে বাসার, তার মানে ইনি হচ্ছে পরবর্তীতে এয়ার চিফ হয়, এবং ইনি এয়ার চিফ, প্রথম এয়ার চিফ যিনি হচ্ছেন বিমান ক্র্যাশে বাংলাদেশের মাটিতেই মারা যান। এবং ওনার নামে কিন্তু ক্যান্টনমেন্টের মধ্যে বাসার ঘাটি আছে, বাসার ঘাটি, হ্যাঁ, বাসার ঘাটি, ঠিক আছে। উনি কিন্তু বিমান ক্র্যাশে মারা যান। এরপরে সাতানু, সাতানু, সাত, সাতানু সাত, ততে হচ্ছে আপনার এখানে একজনই ছিলেন, সাতানু ন, কাজী নুরুজ্জামান। ওইটা শুধু নুরুজ্জামান আর এটা কাজী নুরুজ্জামান। ওনাদের দুজনের পার্থক্য আসলে আপনি এই যে এই বইটা পড়লে পাবেন আর কি, হ্যাঁ। অট মন, অট মন, অট মানে আট, অট মানে আট, ঠিক আছে। আর এই ওতে ওসমান, ওসমান। আর মতে মনসুর, মনসুর, ঠিক আছে, মনসুর, ক্লিয়ার, মনসুর, ওসমান মনসুর। আচ্ছা, জনম, জনম, নতে নবম, 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 ঠিক আছে, নবম। এই যত জলিল, যতে জলিল। আর মতে মঞ্জুর, মঞ্জুর আমার জীবনে পড়ার সবচেয়ে ডাইনামিক লিডার ছিলেন, বুঝতে পারতেছেন, ডাইনামিক অফিসার ছিলেন। আমার কাছে যেটা মনে হয়, আপনার হচ্ছে এরশাদ জাস্ট ষড়যন্ত্র করে জিয়াউর রহমানের কান ভারী করে এরশাদ মঞ্জুরকে হত্যা করে তার পথের কাঁটা সরাই ফেলছে, ঠিক আছে। তো ইনি হচ্ছেন সবচেয়ে ডাইনামিক, ক্লিয়ার, আমার কাছে যেটা মনে হয়েছে আর কি, হ্যাঁ। আর জলিল ছিলেন একমাত্র খেতাববিহীন, এটা মনে রাখবেন, খেতাববিহীন। উনিই খেতাব পান নাই শুধুমাত্র, এছাড়া যতগুলো নাম লিখতেছি সবাই খেতাব পেয়েছিলেন। এটা পরীক্ষায় আসে, তার মানে একমাত্র খেতাববিহীন হচ্ছে মেজর জলিল। এটার কারণ আছে, এটা আমরা রিটেনে এবং ভাইভাতে শিখবো ইনশাল্লাহ। পানি, এইটা আসলে কারো আন্ডারে ছিল না, এটা নৌবাহিনীর আন্ডারে ছিল। আর পানি মানে 10 নম্বর হচ্ছে নৌবাহিনীর আন্ডারে ছিল, এই জন্য নৌবাহিনী মানে পানির সাথে রিলেটেড, এই জন্য ওয়াটার বলা হয় আর কি, হ্যাঁ, বা H2O বলা হয়। 11 হাতা, এতে 11 হাতা হচ্ছে আপনার হামিদুল্লাহ, হামিদুল্লাহ, হামিদুল্লাহ। আর তাতে তাহের, তাহের, তাহের। এনারা ছিলেন হচ্ছে মেইন, ঠিক আছে। এখন যেটা হয়েছে যে ধরেন হচ্ছে কোনো একজন অপারেশন করতে গেছে, বা কেউ একজন অসুস্থ হয়ে গেছে, ধরেন শফিউল্লাহ অসুস্থ হয়ে গেছে বা সিআর দত্ত অসুস্থ হয়ে গেছে, তখন কি হয়েছে জানেন, এই শফিউল্লাহ ধরে সিআর দত্তের কিছুদিন অতিরিক্ত দায়িত্ব পালন করছে, তো এই জন্য দেখা যায় যে 4 নম্বরে দেখা সিআর দত্তের সাথে শফিউল্লাহ দেখা যায়, কিন্তু ওইটা হচ্ছে জাস্ট কিছুদিনের জন্য, কিন্তু মেইন হচ্ছে এরা। তাহলে আমাদের কিন্তু এখানে সেক্টর কমান্ডারদের একদম ছন্দসহ একটা নাম আমরা মুখস্থ করে ফেললাম। আমরা মোটামুটি বুঝতে পেরেছি, তাই না? বুঝছি না, বুঝছি না, এটা মনে রাখতে পারবেন, এটা নোট করে ফেলবেন। এগুলো মনে রাখতে পারবেন না কেন? অবশ্যই পারবেন, ঠিক আছে। মনে রাখতে পারবেন। হুম, ঠান্ডা মাথায় 4-5 বার পড়বেন, মনে রাখতে পারবেন, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এইটা গেল। এবং এইটার সাথে আর একটা জিনিস আমি শিখাবো এখানে, এটা আমার নোট আর কি, আমি যখন পড়তাম আমি এভাবে পড়তাম। হ্যাঁ, আমি একটা পেজ নিয়ে নেই, সেটা হচ্ছে আপনার বীর শ্রেষ্ঠ 147, 10, 20, 8, মনে রাখবেন, 147, 10, 20, 8, 147, 10, 20, 8, এটা হচ্ছে বীর শ্রেষ্ঠদের ছন্দ, বীর শ্রেষ্ঠদের ছন্দ, হ্যাঁ। এটা আসে কিন্তু, এটা আমরা কিন্তু প্রশ্ন সলভ করেছি কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তাহলে কিভাবে মনে রাখবো?
ও, আরেকটা ছন্দ মনে রাখতে হবে। এটা তো আমি এটা তো ডিজিট বললাম, আরেকটা ছন্দ মনে রাখতে হবে। আজ হাজারো মোমের নূর জলে। তাহলে দুইটা ছন্দ, এ একটা ছন্দ, এ একটা ছন্দ। আজ হাজারো মোমের নূর জলে, ঠিক আছে। তাহলে আজ, আজ হচ্ছে কিভাবে মনে রাখবেন, আব্দুর রৌফ। আজ দিয়ে আব্দুর রৌফ, ক্লিয়ার। আচ্ছা, এই এক, মানে দেখেন এটার সাথে আমি এটা মিলাবো, মানে এই দুটা মিল করবো, এই দুটার সাথে রিলেশন আছে। আজ এক আব্দুর রৌফ, ঠিক আছে। আচ্ছা, তার মানে আজ দিয়ে আব্দুর রৌফ। এরপর হচ্ছে আপনার হাতে হামিদুর, বিশিষ্ট হামিদুর রহমান। তাহলে তাহলে আমার এক চলে গেছে, পরে কি 4 নাম্বার, তাই না? তার মানে হামিদুর হচ্ছে 4 নাম্বার সেক্টরে যুদ্ধ করেছেন। এরপরে কি, যা, যাতে জাহাঙ্গীর, জাহাঙ্গীর। তাহলে এইখানে যা, তাহলে এখানে পরটা কি 7, জাহাঙ্গীর 7 নাম্বার সেক্টরে যুদ্ধ করেছেন, ঠিক আছে। এরপরে রো, রোতে রুহুল আমিন, রুহুল আমিন, ঠিক আছে। রুহুল আমিন দেখেন 10, রুহুল আমিন হচ্ছে 10 নাম্বার সেক্টরে যুদ্ধ করেছেন, ক্লিয়ার। আচ্ছা, এরপর হচ্ছে কি, মো, মো দিয়ে মুস্তফা কামাল, মুস্তফা। আচ্ছা, আমি এখানে আমার মতো করে পড়াচ্ছি, আপনারা নিজেরা নোট করে ফেলুন। মুস্তফা কামাল এই 2, 2 নাম্বার সেক্টরে যুদ্ধ করেছেন, ঠিক আছে। এরপর হচ্ছে ম, এই ম, মতিউর রহমান, মতিউর রহমান, এই মতিউর রহমান হচ্ছে এই যে 2 এর পরে 0, 0 নাম্বার সেক্টরে যুদ্ধ করেছেন। কেন বলতে পারবেন মতিউর রহমানকে 0 দেওয়া হয়েছে কেন? আচ্ছা, লাস্ট হচ্ছে ন, এই এর বাদ, জলে বাদ, নতে নূর মোহাম্মদ, হ্যাঁ নূর মোহাম্মদ, নূর মোহাম্মদ, এটা লাস্টে হচ্ছে কত, 8, 8 নাম্বার সেক্টরে যুদ্ধ করেছেন। তাহলে বলেন তো কেন? কারণ না, এয়ারফোর্স না, উনি বিমান বাহিনীর ক্যাপ্টেন ছিলেন, উনি শহীদ হয়েছেন হচ্ছে আপনার পাকিস্তানে, মানে পাকিস্তান ভারতের সীমান্তে, ঠিক আছে, পাকিস্তান ভারতের সীমান্তে। সেটা তো আসলে আমাদের কোন সেক্টর আন্ডারে না। তাহলে এইভাবে মনে রাখবেন, 147, 10, 20, 8, আর হাজারো মোমের নূর জলে। তাহলে আব্দুর রৌফ, এগুলো জাস্ট কয়েকবার লিখলে মুখস্থ হয়ে যাবে। হামিদুর রহমান, হ্যাঁ, তার মানে আমরা বীর শ্রেষ্ঠদের নাম শিখলাম, বীর শ্রেষ্ঠরা কোন কোন সেক্টরে যুদ্ধ করলো সেটা আমরা জানলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন, হ্যাঁ, মিনহাজের সাথে প্লেন ক্র্যাশ, রাইট। মিনহাজ যেমন হামিদুর রহমান আমাদের হচ্ছে এইখানে, থ্যাংক ইউ সুখী। এখানে যেমন হচ্ছে আমাদের এই মতিউর রহমান বীরশ্রেষ্ঠ পাইছে, এই বীরশ্রেষ্ঠ উপাধির সময়, প্লেন ক্র্যাশের সময় এই প্লেনে আপনার মিনহাজ পাকিস্তানের একজন অফিসার ছিল, এবং মিনহাজ হচ্ছে মতিউর রহমানকে আসলে আসতে দেয়নি। তো দুইজন মারামারি শুরু করেছে, আর মতিউর রহমান এটা একদম সিনেমাকে হার মানে। এই মানে এই বইটা, এই গল্পটা পড়লে দেখবেন যে আসলে দেশপ্রেমটা কিরকম। মিনহাজ তার দেশপ্রেম দেখাইছে পাকিস্তানের প্রতি, মতিউর রহমান আমাদের দেশপ্রেম দেখাইছে। মানে মিনাজ পিছন থেকে মতিউর রহমানের গলা ধরে রাখছিল, আর মতিউর রহমান তো মানে হাত দিয়ে ধাক্কা দিয়ে তাকে ছুটে যেতে চাইছে, এবং একই সাথে প্লেন চালাচ্ছিল, এবং ফাইনালি প্লেনটা হচ্ছে একদম উপরে উঠে একদম সোজা নিচে মাটিতে ইয়ে হয়ে পড়ে ক্র্যাশ করে যায়, এবং দুজনে শহীদ হয়। এবং মতিউর রহমানকে বাংলাদেশে বীরশ্রেষ্ঠ উপাধি দান করা হয়, আর ওই মিনহাজকে পাকিস্তানে আপনার হচ্ছে বীরশ্রেষ্ঠ বা ওদের যে সর্বোচ্চ যে পদক সেটা দেওয়া হয় আর কি, হ্যাঁ। এগুলো বই না পড়লে জানবেন না, ঠিক আছে। আর আমার ভাইয়া হচ্ছে নূর মোহাম্মদ, ভাইয়া নূর মোহাম্মদ, হ্যাঁ। তাহলে মোটামুটি আমরা একটা ধারণা পেলাম। এখন তাহলে আমার এখানে শেষ, দেখেন এই বাসার সম্পর্কে আমরা আরো অনেক কিছু জানি। উনি এয়ারফোর্সের চিফ ছিলেন, তাই না? এটা বললাম। সেক্টর 5, ঠিক আছে, দেখেন মিলে কিনা একটু দেখি। সাব সেক্টর বলতেছে কেন? আচ্ছা, হয়ে গেল বাসার। আরে বাসার 6 নাম্বার সেক্টর, কি লিখছে এখানে? সাব সেক্টর লিখছে কেন? আচ্ছা, সোজা কথা, আমি যা লিখছি তাই, হ্যাঁ, ওইটাই ফাইনাল। বুঝতে পারতেছেন? এখানে এই যে এগুলো 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 পড়বেন না, এই যে সাবসেক্টর দেখেন, এখানে 6 দিছে, এখানে 6 দিছে, এখানে এগুলো পড়বেন না। আমি যা লিখছি এটাই ফাইনাল, এবং আপনারা বিভিন্ন বইয়ে দেখবেন যে ওইটাই লেখা আছে, ক্লিয়ার। বুঝতে পারতেছেন? এগুলো পড়লে কনফিউজড হয়ে যাবেন। আচ্ছা, তাহলে মোটামুটি, আর এইটা দেখবেন যে দেখেন 1, 2, এটা চিত্রটা হচ্ছে রিটেন লাগবে, আর প্রিলিতে মুখস্থ রাখতে পারেন কিভাবে, 1, 2, 3 রাফলি এঁকে, 1, 2, 3, 4, 5 এভাবে শুরু হয়েছে, 1, 2, 3, 4, 5, হ্যাঁ। এরপর এইখান থেকে শুরু 6, 7, 8, 9, তারপরে এখানে 10, এখানে 11, বাস। তাহলে একটা গেস করতে পারবেন আপনারা, হ্যাঁ। তো মেইন মেইন শহরগুলো সিলেট,
হবিগঞ্জ কিশোর, ওইদিকে হচ্ছে আপনার, এখন তো গোপালগঞ্জ যেহেতু আছে, গোপালগঞ্জ শিখবেন। হ্যাঁ, তো যাই হোক মোটামুটি পারবেন। তাহলে আমাদের সেক্টর কমান্ডার হয়ে গেল। মিনহাজ মতিউর রহমানের বিমানের মধ্যে কেন ছিল, মানে আপনার মতিউর রহমান তো পালায় বিমানে উঠতেছিল, তো মিনহাজ তাকে লক্ষ্য করেছে, লক্ষ্য করে মিনহাজ ও মতিউর রহমানের পেছনে পেছনে দৌড়াইছে। তো মতিউর রহমান উঠে আপনার প্লেন ছেড়ে দিছে, তখন মিনহাজ প্লেনে মতিউর রহমানের সাথে উঠে গেছে, বুঝতে পারতেছেন বিষয়টা এরকম। আচ্ছা যাই হোক, এগুলো বই পড়বেন। হ্যাঁ, তাহলে আমাদের রণকৌশল এটা পড়লাম আমরা। এই যে সেক্টর কমান্ডার কোন, এই সেক্টর কমান্ডারদের উপরে এখানে ছবি দেওয়া আছে, বই আছে, সেক্টর কমান্ডার শাহজাহান সাজু। ক্লিয়ার? ওই আপনার বই পড়বেন। হুম। এই যে ব্রিগেড ফোর্স, ব্রিগেড ফোর্স পড়াইছে, 11 জুলাই গঠিত হয়, তিনটা ব্রিগেড, যেট কিছুই না, জেড ফোর্স, এস ফোর্স, কে ফোর্স। জিয়াউর রহমান, শফিউল্লাহ, খালেদ মোশাররফ। ক্লিয়ার? তাদের প্রথম নাম দিয়ে করা হয়। আর এটা যেটা শিখতে পারেন, জাস্ট সদর দপ্তর করে তেলডালা, হাজামারা, আগরতলা, জাস্ট এটা শিখতে পারেন। তো এই ফোর্স, ব্রিগেড ফোর্স হয়ে গেছে আমাদের। হ্যাঁ, এরপর হচ্ছে, আচ্ছা, ব্রিগেড ফোর্স হয়েছে, আমাদের নিয়মিত বাহিনী হয়েছে, বীরশ্রেষ্ঠ হয়েছে, সেক্টর কমান্ডার হয়েছে, হয়ে গেল। তার মানে বাহিনী শেষ। হুম। আচ্ছা, এখন এইখানে একটা জিনিস স্কিপ করা হয়েছে, সেটা আমি একটু বলে দিই। অপারেশন জ্যাকপট। জ্যাকপট, এটার উপর একটা বই আছে, সেজান মাহমুদের বই। সেজান মাহমুদ, আমি অনেকগুলো বইয়ের নাম বললাম। এটা একটু রেয়ার বই, আপনারা দেখেন পান কিনা, এটাও রকমারিতে পাইতে পারেন হয়তোবা। তো এই সেজান মাহমুদের বইটা পড়লে দেখতে পাবেন যে আসলে অপারেশন জ্যাকপটটা কতটা ইম্পর্টেন্ট। যতটা ইম্পর্টেন্ট এটা, আমরা ততটা ইম্পর্টেন্স আসলে দেই না। বুঝতে পারতেছেন বিষয়টা হচ্ছে এই। সত্যি কথা বলতে কি, জিনিসটা হচ্ছে এরকম। হুম। হুম। সেক্টর গুলোর আন্ডারে জেলাগুলো মনে রাখতে পারবেন না সিয়াম, সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট যে বিভাগীয় শহরগুলো আছে, সেই শহরগুলোর নাম মনে রাখলে চলবে। এই পাঁচটা ছয়টা মানে আট সাত আটটা মনে রাখলে চলবে। যেমন ঢাকা কোথায়, চিটাগং কোথায়, সিলেট কোথায়, রাজশাহী কোথায়, ফরিদপুর কোথায়, এই কয়েকটা। সব লাগবে না, সব আসবেও না। তো এই অপারেশন জ্যাকপটটা হচ্ছে পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, বুঝতে পেরেছেন? পুরা যুদ্ধটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অপারেশন জ্যাকপটটা হয়েছিল হচ্ছে 14ই আগস্ট রাতে, অর্থাৎ 15ই আগস্ট বলতে পারেন। হ্যাঁ, তো এই 15ই আগস্ট বা 14ই আগস্ট আমরা যেটাই ধরি না কেন, তো এই 14ই আগস্ট বা 15ই আগস্টের আগের ইতিহাস, পরের ইতিহাস। এই 14ই আগস্টের পরে পাকিস্তান মোটামুটি শিওর হয়ে যায় যে তারা যুদ্ধে জয়লাভ করতে পারতেছে না। ইউএসএ শিওর হয়ে যায় যে পাকিস্তান যুদ্ধে জয়লাভ করতে পারতেছে না, মানে পরাজিত হচ্ছে, বুঝতে পেরেছেন? এবং আমরা এবং ইন্ডিয়া, ইউএসএসআর, আমরা ইন্ডিয়া প্লাস আমরা বাংলাদেশ, আমরা শিওর হয়েছি যে আমরা যুদ্ধ জয়লাভ করতেছি। এর আগে ইউএস এর ইয়ে ছিল বা পাকিস্তান ছিল যে আমরা যুদ্ধ, মানে এর আগে পাকিস্তান এবং ইউএস এর ছিল যে আমরা, মানে ওরা জিতবে, বাঙালিরা হারবে। তো এই জন্য তারা কখনোই যুদ্ধবিরতি প্রস্তাব করে নাই। কিন্তু যখনই 14ই আগস্ট 15ই আগস্ট হয়ে যায়, এখানে ম্যাসাকার একটা দুর্ঘটনা ঘটে যায় পাকিস্তানের। এরপর তারা কিন্তু মোটামুটি শিওর হয়ে যায় যে পাকিস্তান হারতেছে। তখন তারা প্রথম যুদ্ধ বিরতি বলে, কারণ তারা জানে যে পাকিস্তান হারতেছে, বুঝতে পারতেছেন? তো এই কনসেপ্টটা তখন থেকে আসছে। আর অপারেশন জ্যাকপটটা হচ্ছে আপনার এইখানে প্রায় অনেকের ট্রেনিং করানো হয়, কিন্তু ফাইনাল অপারেশনে মোটামুটি 45 থেকে 50 জন আসলে অংশগ্রহণ করেছিল, বুঝতে পারতেছেন? এবং এই 45 থেকে 50 জনের মধ্যে 3 থেকে 4 জনকে আসলে শহীদ হন, বাকি সবাই কিন্তু জীবিত ফিরে আসেন তাদের অপারেশনটা সাকসেস করে। এবং তারা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান। আর বীরশ্রেষ্ঠ যারা, মানে তাদেরকে প্রত্যেকে বীরশ্রেষ্ঠ দেওয়া উচিত আমার যেটা মনে হয়। বীরশ্রেষ্ঠ যারা, তারা তো বীরশ্রেষ্ঠই, তাদেরকে আমি কোনোভাবেই ছোট করতেছি না, কিন্তু এই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে জাতি কখনোই মনে রাখে নাই। আপনি পুরো জাতি খুঁজে এই অপারেশন জ্যাকপটে যে 45 থেকে 50 জন আমাদের মানে ভাইরা গেছিলেন, তাদেরকে আপনি খুঁজে বের করতে পারবেন? জাতির কাছে এই ইতিহাস নাই। এটা আমাদের জাতি হিসেবে লজ্জাজনক একটা বিষয়। হ্যাঁ, এবং তারা কিন্তু যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। তাদের যে কত কঠোর ট্রেনিং করানো হয়েছিল, আপনারা কখন ইমাজিন করতে পারবেন না, আপনারা বই পড়লে বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন? সো এই অপারেশন জ্যাকপটটা আসলে আমাদের হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা আমরা আমাদের মানে ভুলে যাই আমরা, বা আমরা এটাকে ঠিক মতো ইয়ে করি না। ঠিক আছে? ভাই সেক্টর কমান্ডার নিয়ে বইটার নাম হচ্ছে সেক্টর কমান্ডার সেজান মাহমুদ মুস্তাফিজ, রাইটারের নাম হচ্ছে সেজান মাহমুদ। ঠিক আছে?
মাসুম জ্যাকপটের কাহিনী এখন বলতে গেলে এক ওই জ্যাকপটের উপরই দেখা যাবে যে ক্লাস শেষ হয়ে যাবে। প্রিলিতে লাগবে না, আমরা ওটা এখন স্কিপ করি। হ্যাঁ, শুধু অপারেশন জ্যাকপট কবে হয়েছিল এটা জানলেই চলবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো শুধু চাকরির জন্য পড়বেন না, দেশকে ভালোবাসার জন্য একটু পড়বেন, এই বইগুলো জানা দরকার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি অপারেশন জ্যাকপট শেষ। এরপর চলে আসবো, আমাদের মাঝখানে আর কোনো কিছু নাই। আমরা একদম 14ই ডিসেম্বর 16ই ডিসেম্বর এই সময়টাতে চলে আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি আরো দু একটা ইনফরমেশন একটু বলার চেষ্টা করব, বলে আপনাদেরকে 14ই ডিসেম্বর 16ই ডিসেম্বরে চলে যাবো ইনশাল্লাহ। ও, একটা জিনিস বাদ পড়ে গেছে, আমি একটু বলি। একটা পেজ নেই। হ্যাঁ, একটা পেজ নেই। সেটা হচ্ছে যে আপনার মুজিব বাহিনীর কিছু নেতা ছিল, মুজিব বাহিনীর কিছু নেতা ছিল আপনার অনিয়মিত বাহিনী। মুজিব বাহিনী কিন্তু আমি বলতেছি অনিয়মিত বাহিনীর মধ্যে, অনিয়মিত বাহিনীর মধ্যে। ঠিক আছে, নিয়মিত বাহিনীর মধ্যে না। নিয়মিত বাহিনীর মধ্যে কারা যেন ছিল, একটু বলেন তো কারা ছিল নিয়মিত বাহিনীর মধ্যে? অবশ্যই এটা রিটার্ন ভাইবার জন্য পড়া লাগবে যদি আপনি ভালো করতে চান। শোনেন, ভাইবা বোর্ড হচ্ছে, এটা তো লাকের একটা বিষয় থাকে, কিন্তু ওইটা আপনি যেদিকে পরিচালিত করবেন সেটা সেদিকে পরিচালিত হবে। আপনি যখন এই ইনফরমেশন গুলোর সাথে আপনার একটা জিনিস জিজ্ঞাসা করলো, বলেন দেখি এটা কি ওইটা কি, আপনি ওইটার সাথে যদি কোন একটা ভাবে রিলেশন করে দিতে পারেন আরেকজনের, দেখবেন যে ভাইবা বোর্ড ওইদিকে ধাবিত হচ্ছে। এবং যখন আপনি এই ইনফরমেশন গুলো পাবেন, দেখবেন যে ভাইবা বোর্ড আপনাকে ক্যাডার দেওয়ার জন্য আপনার তারা কনভিন্সড আর কি। হ্যাঁ, রিটায়ার্ড পুলিশ আর্মি বা যারা অস্ত্র চালাইতে করতে পারতো। ঠিক আছে, হ্যাঁ, যারা অস্ত্র চালাইতে পারতেন, রাইট, থ্যাংক ইউ। আর অমৃত বাহিনী মানে একদম ইয়ে, এটার মধ্যে মুজিব বাহিনী ছিল। এখন এই মুজিব বাহিনী এর নেতা ছিল কয়েকজন। এই নেতাগুলোর নাম আসে মুজিব বাহিনী। হ্যাঁ, মুজিব বাহিনীর নেতা ছিল 4জন নাম। এরা কিন্তু চার খলিফা না। মুজিব বাহিনীর যে 4জন নেতা, এরা কিন্তু চার খলিফা না। বুঝতে পারতেছেন? চার খলিফা আলাদা। এই শেখ ফজলুল হক মনি, এই শেখ ফজলুল তাবস এবং পরশের বাবা শেখ ফজলুল হক মনি। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে সিরাজুল আলম খান, কিছুদিন আগে মারা গেছে। সিরাজুল আলম খান, বুঝতে পারতেছেন, কিছুদিন আগে মারা গেছে। হ্যাঁ, শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান। আব্দুর রাজাক অনেক আগে মারা গেছে। আব্দুর রাজাক উনি কৃষিমন্ত্রী ছিল সম্ভবত আওয়ামী লীগের সময়। হ্যাঁ, আগের টিনিয়রে, অনেক আগের টিনিয়রে। আর আরেকজন হচ্ছে তোফায়েল আহমেদ। এই 4জনের নাম মুখস্থ রাখবেন। ঠিক আছে, আচ্ছা। তো আর হচ্ছে ক্র্যাক প্লাটুন, হ্যাঁ ক্র্যাক প্লাটুন সম্পর্কে একটু জানতে হবে। ক্র্যাক প্লাটুন এইটাও 2 নাম্বার সেক্টরের আন্ডারে যুদ্ধ করছে, এটা মনে রাখবেন। ক্র্যাক প্লাটুন হচ্ছে 2 নাম্বারের সেক্টরের আন্ডারে। এইটা টোটালি হচ্ছে আপনার কি বলবো, এইটা খালেদ মোশাররফ 2 নাম্বারে, তো খালেদ মোশাররফ ছিল, মানে 2 নাম্বার সেক্টর এবং কে ফোর্স, মানে বেসিক্যালি খালেদ মোশাররফ 2 নাম্বার সেক্টরে তারা যুদ্ধ করছে। ঠিক আছে, ঢাকাতে, এটা টোটালি ঢাকা কেন্দ্রিক ছিল। হ্যাঁ, আর এটা মানে রিপোর্ট করতে হচ্ছে খালেদ মোশাররফের কাছে, কে ফোর্স এর আন্ডারে, ক্লিয়ার। এবং এইটা ম্যাক্সিমামই ছিল হচ্ছে ছাত্র। এরা কি করতো, হিট অ্যান্ড রান, এটা মনে রাখবেন। হিট অ্যান্ড রান এটা আসে, এই হিট অ্যান্ড রান ক্র্যাক প্যাটার্নের সাথে জড়িত। হিট অ্যান্ড রান করে ইয়ে করতো, অর্থাৎ এরা লুকায় থাকতো, হঠাৎ করে বের হয়ে জাস্ট আপনার গুলি করতো বা বোমা মারতো বা এই যে কোনো একটা ইয়ে করে দুর্ঘটনা ঘটায়, আবার তারা লুকায় যেত। তো এইটা কিন্তু পাকিস্তানিদেরকে একদম মানে লেজে গোবরে করে ফেলেছিল। তো রুমির নাম শুনছেন? রুমি শহীদ জননী জাহানারা ইমামের সন্তান রুমি। ঠিক আছে, তো এই রুমি কিন্তু খুব ট্যালেন্টেড ট্যালেন্টেড ডাক্তার ছিলেন, উনি কিন্তু ডাক্তার। সো যখন রুমি গ্রেপ্তার হয়ে যায় হচ্ছে ষড়যন্ত্রের মাধ্যমে আর কি, যাই হোক এটার একটা ইতিহাস আছে। তো এই যখন রুমি গ্রেপ্তার হয়, তখন তার রেজাল্ট দেখে ইয়াহিয়া খান মানে বলেছিল যে তুমি যদি যুদ্ধ না করো এবং আমাদের কাছে ক্ষমা চাও, তাহলে তোমাকে আমি ছেড়ে দিব। কিন্তু রুমি সেটা রাজি হয় নাই, বুঝতে পারতেছেন। এই জন্য রুমি শহীদ হন, এবং এই জন্য আপনার হচ্ছে তার মা জাহানারা ইমামকে শহীদ জননী বলা হয়। এই কারণে না, জাহানারা ইমাম রুমিকে বলেছিলেন তুই যুদ্ধে যা, এবং যুদ্ধে জয়লাভ করে তারপরে বাসায় আসবি, জয়লাভ না করে বাসায় আসবি না। কত ডেডিকেশন ছিল দেখছেন, চিন্তা করতে পারবেন। আমাদের বাবা মা হলে এরকম করবে? এখন হয়তো করবে না, যাই হোক, আমি না বলি আর ওইদিকে না যাই। আর এরপর হচ্ছে আঞ্চলিক বাহিনী তো অনেকগুলো পড়াইছি, কাদেরীয় বাহিনী, বাতেন বাহিনী, লতিফ বাহিনী, রফিক বাহিনী, আফসার বাহিনী। ঠিক আছে, এগুলো পড়ে নেবেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ,
তারপরে ফোর্স পড়াইলাম। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি অনেক কিছু পড়াইছি। হুম, আচ্ছা, আর আমি একটু দেখি কোনো কিছু বাদ পড়ছে পড়ছে কিনা। ও আচ্ছা, আরেকটা বিষয়, হ্যাঁ, এখানে একটা জিনিস আমার একটু আমি মনে করতে চাচ্ছিলাম যে স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের তো একটা সরকার আছে, হ্যাঁ, মুক্তিযুদ্ধ পরিচালনা করার জন্য একটা সরকার আছে, প্লাস বাহিনী আছে। আর এই সরকার বাহিনীর বাহিরে একটা উপদেষ্টা কমিটি ছিল, এটা মনে রাখতে হবে। একটা উপদেষ্টা কমিটি ছিল, এই উপদেষ্টা কমিটি সাধারণত 9 সদস্য বিশিষ্ট ছিল, এবং এনার হেড ছিল হচ্ছে ভাসানী। ভাসানী মানে ওনাকে সবাই তখনও গুরু মানতো। ভাসানী, ভাসানী তখন যদিও আওয়ামী লীগ করে না, ন্যাপ করতো। ঠিক আছে, ন্যাপ করতো তো। 9 সদস্য বিশিষ্ট একটা উপদেষ্টা ছিল, যারা বিভিন্নভাবে সরকারকে এবং বিভিন্নভাবে বাহিনীকে হচ্ছে আপনার সুন্দর করে উপদেশ দিত। সেটা হচ্ছে উপদেষ্টা কমিটি। একটা ভাসানী, কমরেড মনি সিং, তারপর হচ্ছে প্রফেসর মুজাফফর আহমেদ, উনিও ন্যাপ। ন্যাপ দুইটা, একটা ভাসানী ন্যাপ, একটা মুজাফফরের ন্যাপ। আচ্ছা, মনোরঞ্জন ধর, আরো সম্ভবত আওয়ামী লীগের 4-5 জন ছিল। এই সব মিলে 9 জনের একটা কমিটি ছিল। এটা আসে যে উপদেষ্টা কমিটি হেড কয়জন, হেড কে ভাসানী, এবং আপনার হচ্ছে আহ সদস্য ছিল 9 জন, ঠিক আছে। ভাসানী, মনি সিং, মুজাফফর আহমেদ, মনোরঞ্জন ধর, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এরপরে আমরা আর কোনো ইয়ে নাই। এরপর আমরা চলে যাব 14 ডিসেম্বর, ঠিক আছে, 14 ডিসেম্বর চলে যাব। তাহলে মাঝখানে আর ডেট গুলো প্রিলির জন্য আমার লাগবে না। হুম। যৌথ বাহিনীর একটা জিনিসই লাগে, ওই যে হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে আপনার যৌথ বাহিনী গঠন করা হয়, ওই একটা জিনিসই শিখবেন, বাস। আর লাগবে না। ও আচ্ছা, যৌথ বাহিনী না, সরি, ওটা তো হচ্ছে আপনাদের প্রথম মুক্তি ফৌজ বলেন, বা যেটা হোক, যৌথ বাহিনী পরবর্তীতে হয়েছে, আমরা এটা পরে দেখবো একটু। তাহলে একটু দেখে নেই। পাকিস্তানি বাহিনীদের এ দেশীয় দোসর, মানে পাকিস্তানি বাহিনীরা তো আমাদের সবকিছু চিনতো না, আমাদের দেশেরই অনেকেই তাদেরকে আমাদের এলাকা চিনায় দিয়েছে, আমাদের রাস্তা চিনায় দিয়েছে, আমাদের ভাই বোনদের বাসা চিনায় দিয়েছে, তাদেরকে বলা হয় পাকিস্তানি বাহিনীদের এ দেশীয় দোসর। ঠিক আছে, তো এই দেশীয় দোসর ব্যক্তি হইতে পারে, প্রতিষ্ঠান হইতে পারে, হ্যাঁ, ব্যক্তি প্রতিষ্ঠান, ব্যক্তি প্লাস প্রতিষ্ঠান দুইটাই হইতে পারে। তো ব্যক্তি পর্যায়ের নামগুলো আসলে ওইভাবে তেমন মনে নাই, বা বা লিস্টেড নাই। তো আমার প্রতিষ্ঠান পর্যায়ে নামগুলো শিখবো, এটা আপনারা মোটামুটি কম বেশি জানেন। আল বদর, আল শামস শান্তি কমিটি, রাজাকার বাহিনী, ডক্টর মালিক মন্ত্রিসভা। আল বদর, এরা সাধারণত বুদ্ধিজীবী হত্যার জন্য প্রধানত দায়ী। এর প্রধান হচ্ছে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, এদেরকে কিন্তু ফাঁসি দিয়েছে আওয়ামী লীগ সরকার, ঠিক আছে। এবং এটা হচ্ছে আধা সামরিক বাহিনী। মানে এদের কাছে অস্ত্র ছিল আর কি, অস্ত্র ছিল। ক্লিয়ার? আচ্ছা, এরপর আল শামস ছাত্রদেরকে নিয়ে গঠিত হয়। ছাত্রদের নিয়ে গঠিত হয়। এটা হচ্ছে মতিউর রহমান নিজামী, এটা আপনারা জাস্ট জানেন। শান্তি কমিটি, গোলাম আজম, সদস্য ছিল জামাতে ইসলাম। এটা হচ্ছে আপনার পলিটিক্যাল দল নিয়ে গঠিত হয়। নিজাম ইসলাম and তারপরে হচ্ছে জামাত ইসলাম, পিডিপি, আর মুসলিম লীগ, ঠিক আছে, সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করে। তার মানে এই একটাই হচ্ছে আপনার পলিটিক্যাল দল, আর বাকি সবগুলো হয় ছাত্র, বা হয় সামরিক বাহিনীর আগে রিটায়ার্ড মানুষ, যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল, এরকম। এই, ঠিক আছে। আর রাজাকার বাহিনী হচ্ছে, এরাও আপনার অস্ত্র চালাতে জানতো। এটা কিন্তু টোটালি একটা বাহিনী ছিল। এই যে যেমন হচ্ছে আমরা এখন সেনাবাহিনী বলেন, বা হচ্ছে আপনার আনসার বলেন, তো এরকম একটা বাহিনী ছিল, এদের একটা ড্রেসও ছিল, বুঝতে পারতেছেন? ড্রেসও ছিল, এই যেখানে বলা আছে পাকিস্তান সরকার আনসার বাহিনীকে রাজাকার বাহিনীতে রূপান্তরিত করে। আনসার বাহিনী, এখন আমাদের যে আনসার, এই এরকম আনসার বাহিনীর মতো একটা ড্রেস ছিল হচ্ছে রাজাকার বাহিনীতে, ঠিক আছে। এবং এরা মাসিক বেতনভুক্ত ছিল। পরবর্তীতে আমরা ঠিক এইটারই একটা আদলতে আমাদের কিন্তু আনসার বাহিনী আছে। যারা বিশেষ আনসার ক্যাডার চয়েস দিয়েছেন, তারা কিন্তু এখানে পোস্টেড হবেন আর কি, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ডক্টর মালিক, এইটা এতটা আসে না, তারপর একটু দেখতে পারেন। গভর্নর জেনারেল টিক্কা খানকে সরিয়ে বেসামরিক ব্যক্তি ডক্টর আব্দুল মুত্তালিব মালিককে গভর্নর করা হয় 17 সেপ্টেম্বর 1971 সালে। তারপর টিক্কা খান আগে ছিল যখন, দেখেন এই 17 সেপ্টেম্বর তো, এটা কিন্তু অগস্টের পরে, 14 বা 15 আগস্টের পরে, দেখেন
14 বা 15 আগস্ট পর্যন্ত কিন্তু পাকিস্তান শিওর ছিল যে তারা যুদ্ধ জয়লাভ করতেছে, কিন্তু যখন এই ম্যাসাকারটা তাদের জ্যাকপটটা হয়ে যায়, তখন কিন্তু তারা শিওর হয়ে যায় যে পাকিস্তান হারতেছে। এই যে তখন কি করে, তাদের গভর্নর জেনারেল টিকা খান, যিনি হচ্ছেন অপারেশন সার্চ লাইটের জনক বা মূল হোতা, তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়, বুঝতে পারতেছেন। এবং ডক্টর আব্দুল মোতালিব মালিককে গভর্নর করা হয়। এবং এই মোতালেব মালিক মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেয়, সাধারণভাবে অবস্থান নেবেন মুক্তিযুদ্ধের বিপক্ষে। এবং ওনার এই কমিটিতে, এখানে লেখা আছে, এটা এত আসে না, 10 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করা হয় এবং 14 ডিসেম্বর এটা পদত্যাগ করে, এগুলো লাগে না। শুধু লেফটেন্যান্ট জেনারেল টিকা খানকে সরায় ডক্টর আব্দুল মালিককে আসলে নিয়ে আসা হয়, এই জিনিসটা জানলেই চলবে, বাকিটা লাগবে না। আগের মতোই রাও ফরমান আলী আল বদর আল শামস এরা হচ্ছে বুদ্ধিজীবী হত্যার নীল নকশা প্রণয়ন করেন। এটা জ্যোৎস্না ও জননীর গল্পে সুন্দর করে দেওয়া আছে, হুমায়ুন আহমেদের একটা বই, খুবই চমৎকার একটা বই, হ্যাঁ। এবং 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়, এটা মনে রাখবেন। এবং কয়েকজন বুদ্ধিজীবীর নাম রাখবেন। অধ্যাপক হিসেবে মনির চৌধুরী, আমাদের ওনার ছেলেও কিন্তু এক নাট্যকার ছিলেন। জ্যোতির্ময় গুহ ঠাকুরতা। চিকিৎসক ডক্টর ফজলে রাব্বি, তার নাম অনুযায়ী ঢাকা মেডিকেলের রাব্বি হল আছে। ডক্টর আলিম চৌধুরী, সেলিনা পারভিন, ওনার নামে একটা সড়ক আছে মগবাজারের দিকে। আচ্ছা, শহীদ সাবের, সিরাজউদ্দিন আহমেদ, এগুলো জাস্ট একটু মনে রাখবেন। শহীদুল্লাহ কায়সার, আনোয়ার পাশা, হ্যাঁ, এগুলো জাস্ট একটু মনে রাখবেন। হ্যাঁ, ধীরেন্দ্রনাথ দত্ত, উনি খুব রিনাউন্ড, কেন রিনাউন্ড এটা আপনারা জানেন। আচ্ছা, এরপর চূড়ান্ত বিজয় এবং পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ, এইটা আপনাদের লাগবে। এইটা লাগবে, কারণটা হচ্ছে, গেল কই গ্রুপ ক্যাপ্টেন লিখে খন্দকার গেল কোথায়? ওনাকে ছবিতে দেখা যাচ্ছে না তো। আচ্ছা, যাই হোক। তো আত্মসমর্পণ দলীয় শিরোনাম হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার। আপনার ইনি হচ্ছে নিয়াজি, হ্যাঁ। আর পুরো ভারতটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, ইস্ট আর ওয়েস্ট, মানে পূর্বাঞ্চলীয় কমান্ডার। তো এই ভারতের ইস্ট এবং ওয়েস্টের, এইটার একজন কমান্ডার, এইটার একটা কমান্ডার। এই দুই কমান্ডারের একজন বস ছিলেন, হ্যাঁ। দুই কমান্ডারের একজন বস ছিলেন। দেখেন, মিত্র বাহিনীর পক্ষে স্বাক্ষর করেন লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোরা। অরোরা, ঠিক আছে। আর আত্মসমর্পণ করে স্বাক্ষর করেন হচ্ছে আমির আব্দুল্লাহ খান নিয়াজি, এই ইমরান খানের চাচা। পাকিস্তানের যে ক্রিকেটার আছে না, ইমরান খানের চাচা উনি। এই নিয়াজিটা হচ্ছে এইটা। আর এই লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোরা হচ্ছে এই না। এখন এরকম একজন লেফটেন্যান্ট জেনারেল ইস্টে আছে, এরকম একজন লেফটেন্যান্ট জেনারেল ওয়েস্টে আছে। এই দুইজনের একজন হেড হচ্ছে জেনারেল মানেকশ। জেনারেল মানেকশ উনি পুরো ভারতের সেনা প্রধান ছিলেন। তো এই জন্য দেখবেন যে জেনারেল মানেকশ কি, লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোরা কি, এগুলো কিন্তু একদম ক্লিয়ারলি আপনাদের মনে থাকতে হবে। আর বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন ডেপুটি চিফ স্টাফ আব্দুল করিম খন্দকার। আব্দুল করিম খন্দকার বা গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার বলা হয় তাকে। তো এখানে এমএজি ওসমানী উনি আসেন নাই, কারণটা হচ্ছে যে এমএজি ওসমানী হচ্ছেন সেনাবাহিনীর চিফ ছিলেন। সো এরা দুই যে এই যে মিত্রবাহিনীর পক্ষে যে স্বাক্ষর করেন, এই স্বাক্ষর করার জন্য এই ব্যক্তিটা লেফটেন্যান্ট জেনারেল। লেফটেন্যান্ট জেনারেল হোক কোনো সমস্যা নেই, কিন্তু উনি কিন্তু আর্মি চিফ না। আর্মি চিফ না, ঠিক আছে। সো আর্মিদের এই বিষয়টা তারা খুব মেনটেন করেন, ঠিক আছে। তাদের ইয়ে না হলে সেনা চিফের কাছে আত্মসমর্পণ করবে, বিষয়গুলো এরকম আর কি, হ্যাঁ। তো এই জন্য আপনার হচ্ছে কি আসে নাই, এমএজি ওসমানী আসে নাই, এটা একটা বিষয়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে পাকিস্তানিরা কখনোই বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করতে চায় নাই। পাকিস্তানিরা ভারতের কাছে আত্মসমর্পণ করতে চাইছে। তো এখন হোয়াই পাকিস্তানিরা ভারতের কাছে আত্মসমর্পণ করতে চেয়েছে, বাংলাদেশের কাছে করে নাই, এটা কি জানেন আপনারা? না জানেন না, বলতে পারবেন? আচ্ছা, জহির খান হচ্ছে জহির রাহান, দাঁড়ান, জানেন না? এটা জেনেভা কনভেনশন। এটা জেনেভা কনভেনশনের জন্য, এটা রিটার্ন এবং ভাইভাতে লাগে। ওয়াই, এটা আমরা ডিটেলস একটু বলতে হয়। মনে রাখবেন যে জেনেভা কনভেনশনের জন্য আর কি, হ্যাঁ। জেনেভা কনভেনশনের জন্য, কনভেনশন বা কনভেনশন। আচ্ছা, জেনেভা কনভেনশনের জন্য আসলে আমরা তখনও জেনেভা কনভেনশনে স্বাক্ষর করি নাই, এই কারণে পাকিস্তানিরা আমাদের কাছে আত্মসমর্পণ করতে চায়নি, ইন্ডিয়ার কাছে করেছিল আর কি, কারণ ইন্ডিয়া জেনেভা কনভেনশনে স্বাক্ষর করেছিল। তো এটা ডিটেলস ইনশাল্লাহ রিটেন আল্লাহ বাঁচায় রাখলে আমরা পড়বো ইনশাল্লাহ, হ্যাঁ। তো 16 ডিসেম্বর 1971 সাল বিকাল 5টা 1 মিনিটে মিত্রবাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন, কে কে, এগুলো মনে রাখবেন, এগুলো মনে রাখবেন। প্রথম শত্রুমুক্ত জেলা যশোর, 6 ডিসেম্বর 1971। ঠিক আছে, এখন এই যে আমাদের কিছু জিনিস লাগবে, বাংলাদেশের স্বীকৃতিকারী প্রধান দেশ, এখানে খুব সুন্দর করে দেওয়া আছে।
প্রথম দেশ ভুটান, এটা মুখস্থ করে ফেলবেন। তারপর হচ্ছে প্রথম ইউরোপীয়, প্রথম অনারব, প্রথম এই উত্তর আমেরিকার, মানে প্রথম সব প্রথম প্রথম গুলো আমাদের দেওয়া আছে। এই যে টোঙ্গা, বারবাডোস, এগুলো কখনো আসে নাই, হ্যাঁ। পূর্ব জার্মানি আসছে, ভুটান আসছে, তাই না? গ্রেট ব্রিটেন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া দুইটা একসাথে দেওয়া আছে, যদিও আপনারা একটু দেখে নিন, আমার মনে হয় ইন্দোনেশিয়া হবে। আচ্ছা, এরপর হচ্ছে উপসাগরে কুয়েত, আরব দেশ হচ্ছে ইরাক। ক্লিয়ার? এগুলো পারবেন। উল্লেখযোগ্য দেশ এগুলো আবার দেওয়া হয়েছে, এশিয়ার মধ্যে দেওয়া আছে, ইউরোপের মধ্যে দেওয়া আছে, আফ্রিকার মধ্যে। এগুলো আপনারা বিগত বছরের প্রশ্ন সলভ করবেন, প্রশ্ন সলভ করে যেটা আপনার কাছে মনে হবে যেটা আসতে পারে সেটা সলভ করবেন ইনশাল্লাহ। আর বৃহৎ শক্তির ভূমিকা হচ্ছে, মুক্তিযুদ্ধের পক্ষে ছিল ভারত এবং সোভিয়েত ইউনিয়ন, আর পাকিস্তানের পক্ষে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন। 1 কোটি শরণার্থী আশ্রয় দেয়, এটা আমি এক্সাক্ট ফিগারটা লিখে দিই। এইটা আমার কালেক্ট করা আছে, আমি একটু বলে দিই, এই ডাটা আপনারা কোথাও পাবেন না। জাস্ট এটা একটু বলি। ও তার আগে বলে, ভারত সোভিয়েত ইউনিয়ন মৈত্রী চুক্তি স্বাক্ষরিত 9 আগস্ট 1971। এই চুক্তিটা কি? এই চুক্তিটা হচ্ছে ভারত বাংলাদেশকে সম্পূর্ণ সহযোগিতা করবে, এবং বাইরের কোনো যদি পরাশক্তি এসে ভারতকে অ্যাটাক করে, তখন সোভিয়েত ইউনিয়ন ভারতের পক্ষ হয়ে লড়াই করবে। এটাই হচ্ছে ভারত সোভিয়েত ইউনিয়ন মৈত্রী চুক্তি, এটা 9 আগস্ট 1971 সাল হয়, এবং এরপরে ভারত হচ্ছে আমাদেরকে ফুল দমে হেল্প করে, ঠিক আছে। এবং জাতিসংঘের যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি, এই যুদ্ধবিরতিটা কিন্তু আফটার 14 আগস্ট বা 15 আগস্টের পরে, এবং সোভিয়েত ইউনিয়নই 3বারই ভেটো প্রদান করে। ক্লিয়ার? এবং এরই প্রেক্ষাপটে হচ্ছে, যখন দেখতেছে যে আর কোনো কিছু সম্ভব হচ্ছে না, তখন সপ্তম নৌবহর পাঠায়। আর এরই এগেইনস্টে আবার কিন্তু আমরা ইউএসএসআর আরেকটা নৌবহর পাঠায়। এই হচ্ছে মানে ক্যাটস অ্যান্ড র্যাটস প্লে। আচ্ছা, এখন আমি জাস্ট 2 থেকে 3টা বস বস ইনফরমেশন দিয়ে আমি শেষ করে দিব। সেটা হচ্ছে, মুক্তিযুদ্ধটা হয় কয়দিন টোটাল বলতে পারবেন? এটা আমার নোট থেকে পড়া, মানে নোট করা একটা জায়গা থেকে আমি বলতেছি। মুক্তিযুদ্ধটা হয় টোটাল, মনে রাখবেন, 8 মাস 21 দিন। 8 মাস 21 দিন, ঠিক আছে। এটা হচ্ছে আমি পেয়েছি পিএটিসি তে, আমরা যখন অফিসার্স ট্রেনিং করি 6 মাসের, তখন হচ্ছে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের চেয়ারম্যান স্যার এসেছিলেন। সো ওনার একটা ক্লাস ছিল, উনি এই ক্লাসে ইনফরমেশন গুলো দিয়েছিলেন। 8 মাস 21 দিন টোটাল, এটা মনে রাখবেন। আর বঙ্গবন্ধুর ওই ভাষণটা ছিল, যেটা আমরা দেখি, 8 মিনিট 18 মিনিট 31 সেকেন্ড। 18 মিনিট 31 সেকেন্ড এবং 1108টা, এটা তো আছেই, মনে পারবেন। আর টোটাল যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে, 9 8 মাস 21 দিন তো ভাই 9 মাসই, বুঝেন নাই? এই জন্য এটা 9 মাস বলে, কিন্তু টোটাল 8 মাস 21 দিন আর কি, হিসাব করে দেখেন। আচ্ছা, 1 কোটি শরণার্থী শিবির আশ্রয় দেয়, এটা বলে সবাই, কিন্তু এক্সাক্ট ফিগারটা এটা আমি পড়েছি হচ্ছে মুক্তিযুদ্ধ বিশ্লেষক এবং গবেষক হচ্ছে লেফটেন্যান্ট আপনার লেফটেন্যান্ট কর্নেল বীরুত্তম সাজ্জাদ জহির স্যারের কাছ থেকে, উনি আমাদের ক্লাস নিয়েছিলেন। তো উনি কিন্তু ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ পেয়েছিলেন উনি, ঠিক আছে, মুক্তিযুদ্ধ গবেষণা করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে। মনে রাখবেন, 98 99 305, 98 99 305, 98 লক্ষ 99 হাজার 305 জন শরণার্থীকে আশ্রয় দেন, এটা হচ্ছে অফিসিয়ালি, হ্যাঁ, অফিসিয়ালি 98 99 305। আর হচ্ছে আপনার টোটাল শরণার্থী শিবির ছিল 826টা, এইটা অফিসিয়ালি। ক্লিয়ার? 826টা শরণার্থী শিবির, 98 99 305 জন শরণার্থী, ঠিক আছে। 8 মাস 21 দিন আমাদের টোটাল যুদ্ধ। এই ইনফরমেশনটা কিন্তু আপনারা খুঁজেও পাবেন না, আমার দৃঢ় বিশ্বাস, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পেরেছেন? আজকে যা পড়াইছি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে দেখা হবে। সবুজ ভাই, থ্যাংক ইউ। সাদিয়া, আপনাদের ইন্সপিরেশন আমার ক্লাস নেওয়ার আর কি পাথেও আর কি। থ্যাংক ইউ, সবাই সবার জন্য দোয়া করবেন, হ্যাঁ। ওকে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ক্লাস নেওয়ার জন্য। ভালো থাকবেন, শুভরাত্রি। তো আজকে আমাদের সাথে ছিলেন শ্রদ্ধেয় সাজু ভাইয়া এবং দুলাল ভাইয়া, দুজন ভাইয়াকেই ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে একটা পোল লঞ্চ করা আছে, আপনারা কাইন্ডলি সবাই পার্টিসিপেট করবেন। আর যদি এখন উত্তরণ সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে চ্যাট বক্সে জিজ্ঞেস করতে পারেন।
আচ্ছা, আপনাদের তেমন কোনো কোশ্চেন নেই মনে হচ্ছে। আচ্ছা নিপা আপু, এটা আসলে ডিপেন্ডস করছে আপনাদের প্রিলিটা আগে হোক আর কি। হ্যাঁ, এটা হোক, তারপরে অবশ্যই আমরা মোটামুটি একটা হয়তো বা এক্সাক্ট করে বলা যাবে না, একটা ধারণা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। উত্তরণের বিসিএস বইগুলো কি আহ, যে কোনো উদ্ভাসের ব্রাঞ্চ থেকে সংগ্রহ করা যাবে? আপু আপনি হচ্ছেন কোনো একটা ব্রাঞ্চের আন্ডারে হয়তো ভর্তি হয়েছেন, তাহলে ওই ব্রাঞ্চে একটু কথা বলে নেবেন। আর যদি ডিরেক্টলি আপনি অনলাইনের অনলাইনেই ডিরেক্ট ভর্তি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার নিকটস্থ যে ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চে আগে একটু ফোন করবেন। তারপরে ওনাদের গাইডলাইন অনুসরণ করলে আপনি বইগুলো হয়তো সংগ্রহ করতে পারবেন খুব দ্রুত সময়ের মধ্যে। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আর কারো কোনো কোশ্চেন যেহেতু নেই, তাহলে আমরা আজকের মতো ক্লাসটি শেষ করছি। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।